কি অবস্থা সবার? আমার কথা শোনা যায়? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। কি প্রবলেম হয়েছে সলভ টলভ করার সময়? না, এখন তো এমন কিছু পাইনি। আচ্ছা আচ্ছা, আমরা একটু ওয়েট করি, দেখি আর কেউ কোনো প্রবলেম নিয়ে আসে কিনা। হ্যাঁ, আচ্ছা। অর্পিতা কি কানেক্টেড দেখাচ্ছে এখনো? মানে কানেকশন প্রবলেম হচ্ছে মনে হয় অর্পিতার। আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, মেসেজ পাইছো না তুমি সাউদা? হ্যাঁ। হুম, হুম, হুম। এটা মেইনলি হচ্ছে যাদের যাদের প্রবলেম আছে তাদের জন্য আর কি, আলাদাভাবে ক্লাসটা নিচ্ছি। উম, রুদাবা, শোনা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া। ভালো আছো? জি। তোমার আপুরে বইলো ক্লাস আপনি ক্লাস ভালো শুরু আছেন? করতে। হ্যাঁ, ভালো আছি। বইলো যে সেপ্টেম্বর পর্যন্ত তো সব বন্ধ থাকবে, ক্লাস ক্লাস শুরু করতে বইলো, বুঝছো? আচ্ছা। বললো যে সামনের সপ্তাহ থেকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, যাতে হুম। শুরু করতে হ্যাঁ, পারি ও ক্লাস। ও বলছে আজকে থেকে শুরু করবে। হুম হুম। কারণ এখন তো আর 5 মাস তো ঘরে বসে থাকা মানে সম্ভব না, ঠিক না? হ্যাঁ, তাও ঠিক। হুম। আসসালামু হ্যালো আলাইকুম ভাইয়া। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? পড়াশোনার কি খবর? এই তো। বিশাল ছুটি পাইলা নাকি? ছুটি নাকি বাসায় পড়াশোনা করতে বলছে? কি বলছে বুঝলাম না তো। ভাইয়া আমরা তো পুরো লাইভ ক্লাসের উপর দিয়ে যাচ্ছি। দিনে 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা তোমাদের তো সমস্যা হয়ে যাবে। সবাই হেডফোন কিনে নিও, মানে তারপরে পারলে ডেস্কটপে কইরো, কারণ এই মোবাইলে করতে করতে এক সময় কিন্তু চোখের সমস্যা হয়ে যাবে, বুঝছো? হুম। আমি আমার যেমন তিনটা নাই। ডেস্কটপ ইউজ করি পড়ানোর সময়, ঠিক আছে? হ্যাঁ। ওই কার কথা শোনা যায়? হ্যাঁ, তো আচ্ছা, আমরা মিউট করে দিছি। আনিশা, ভালো আছো? জি ভাইয়া, ভালো আছি। আচ্ছা, অনেকেরই বোধহয় এখন হায়ার ম্যাথ ক্লাস আছে, বিকর্ণে স্যার কেউ কেউ বলতেছিল। তো যাই হোক, আমাদের এই ক্লাসটা অনেকক্ষণ ধরে চলবে, সমস্যা নাই। আমরা মেইনলি তোমাদের স্পেসিফিক প্রবলেম নিয়ে আলোচনা করব। আর একটা হচ্ছে, এই জুমে কিন্তু একটা সুবিধা আছে, তোমরা তোমাদের প্রবলেম দেখাইতে পারো কিন্তু। হুম। তোমরা কিন্তু চাইলে তোমাদের স্ক্রিন শেয়ার করতে পারো। হুম। ও, তুমি যদি কোনো একটা প্রবলেম থাকে ছবি তুলে ওইটা স্ক্রিন শেয়ারে যায় শেয়ার দিতে পারো, তাহলে আমরা ওই প্রশ্নটা নিয়ে আর কি ডিসকাস করতে পারি। তো তোমরা এটা একটু ট্রাই করে দেখতে পারো। ভাইয়া, আপনি কি একটা জিনিস অফ করে দিতে চান? কি ফাঁস করে দিতে চাই, বুঝিনি। না, আপনি কি ওই যে অ্যানোটেশনটা অফ করে দিতে চান? অ্যানোটেশন আপাতত বন্ধ করে দিচ্ছি, কিন্তু আমি বলতেছি তোমরা তোমরা চাইলে তোমাদের মোবাইল দিয়ে ছবি তুলে ওইটা আর কি শেয়ার করতে পারো। হুম। তখন মানে তুমি যদি একটা প্রশ্ন থাকে, ধরো কোয়েশ্চেন, স্পেসিফিক কোয়েশ্চেন, ওইটা তো এখন আমাকে শুনায়া ওটা সলভ করা অনেক সময় সাপেক্ষ। এই জন্য তোমরা ওইটা শেয়ার করতে পারো, বাকিরাও দেখবে। ইন দ্যাট কেস তখন হচ্ছে আমরা ওটা প্রবলেম নিয়ে ডিসকাস করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, প্রবলেম খুঁজতে হবে এখন। আচ্ছা। আহ তাহলে আমি আমার মতো করে আগে একটু দেখাতে থাকি কার কার যেন ইফিসিয়েন্সিতে প্রবলেম ছিল। তোমাদের মধ্যে কি এফিসিয়েন্সি বুঝতে কোনো সমস্যা আছে?
তাহলে আলোচনা করব, আর নাহলে আমরা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জির যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভাইয়া মানে চ্যাপ্টার 3 এর 72 নাম্বার পেজে যে কনজারভেশন অফ মোমেন্টামের যে ফর্মুলাটা ওখানে একটু ভুল আছে না? আচ্ছা তাহলে আমি একটু বের করি, তোমরা একটু অনলাইনে থাকো, হ্যাঁ, কারণ ওইটা তো আমরা অনলাইন থেকে বের করতে হবে। কত নাম্বার পেজে বললাম? 72। 72। ওকে, হ্যাঁ আমি 72 নাম্বারে আছি, আমি শেয়ার দিচ্ছি, ঠিক আছে, তোমরা এটা দেখো। হ্যাঁ, এখানে যে ফার্স্ট m1 ইনটু u2 মাইনাস v2 লেখা, এখানে v1 হবে না? কোন জায়গাটায় বলো তো? এর উপরে। এই যে এই ফর্মুলাটা কনজারভেশন অফ না, এনার্জি, না, এটা নিচে, এটা নিচে, এটা। না ঠিক আছে তো। এখানে v1 হওয়ার কথা না? আমি যেরকম ফার্স্টে যে ফর্মুলা ছিল ওটা ও থেকে ও বের হ্যাঁ হ্যাঁ, করছি। এখানে v1 হবে, কারণ এখানে m2 v2 আছে। হ্যাঁ এখানে ফর্মুলায় ভুল আছে। এটা কিভাবে আসছে আমি একটু দেখায় ফেলি, মানে ওরা কিভাবে আসলে এই লাইনটা লিখছে। আমি যদি খুব দ্রুত করে দেখায় ফেলি, মানে আমাদের তো ছিল হচ্ছে m1 u1। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো ভাইয়া? জি ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু ছিল হচ্ছে m1 v1 প্লাস m2 v2। তোমাদের বইতে ওইটাকেই এইভাবে লিখছে যে m1, এখান থেকে যদি m1 v1 কে ওই সাইডে নিয়ে যাও তাহলে হচ্ছে m1 u1 m1 m1 u1 মাইনাস m1 v1 ইকুয়াল টু ওই সাইডে m2 v2 তো ছিলই, আর এই সাইড থেকে যদি m2 u2 ওই সাইডে চলে যায় তাহলে মাইনাস m2 u2। ফলে আমি যদি m1 কমন নেই তাহলে আমাদের ফর্মুলা দ্বারা হচ্ছে u1 মাইনাস v1, আর ওই সাইডে আসে হচ্ছে m2 v2 মাইনাস u2। হ্যাঁ ওই যে কে যেন কথা বলতেছিল তোমাদের মধ্যে? আমি অর্পিতা। হ্যাঁ অর্পিতা যেটা বলছে, হ্যাঁ ওইটাই হচ্ছে ঠিক আছে, যে m1 u1 মানে m1 এর সাথে u1 v1 থাকবে। সো আমরা যদি ওখানে বইতে দেখি এখানে আসলে ভুল করছে, এই জায়গাটাতে ভুল হয়েছে, ঠিক আছে। আচ্ছা ওকে, আর তারপরে বইয়ের কোনো সমস্যা আছে? বইয়ের সমস্যা থাকলে আমরা একটু যাইতে পারি এখানে। আমরা এই আমার ফর্মুলাটা নিয়ে, আছে হ্যাঁ বলো কয় নম্বরে? পেজ 124। আচ্ছা চ্যাপ্টার 4 এর আর চ্যাপ্টার 3 এর এক্সারসাইজের ম্যাথ প্রবলেমের ফোন নাম্বারটা আছে। পেজ চ্যাপ্টার 8 আমার একটা প্রবলেম আছে পেজ 8 চ্যাপ্টার 3 এর। আচ্ছা দাঁড়াও একটা একটা করে যাই। ইসের অর্পিতার প্রবলেমটা শেষ করি, তাহলে আরেকটা প্রবলেম আছে, বলো অর্পিতা কোনটা প্রবলেম আছে? পেজ 80 তে যে মাঝখানে একটা এক্সাম্পল, সেখানে ইয়েটা বুঝি নাই, ক্যালকুলেশন। পেজ 80 না? এখানে কোনো, হ্যাঁ, এখানে যে মাঝখানে লেখা না যে জি প্রাইম জি ইকুয়াল টু জি এম ইন্টু আর প্লাস আর হোল স্কোয়ার, এর পরের যে লাইনটা মানে পরের যে স্টেপটা ওটা বুঝি নাই। না এটা কিছুই না, আর আর স্কয়ার কমন নিছে জাস্ট। কিভাবে? আমি দেখাবো, মানে এখানে অনেক সময় বইতে শুধু শুধুই ধরো পেঁচায়, তো এটাও কাইন্ড অফ পেঁচাইছেই বলতে পারো। মানে আমাদের ফর্মুলা তো ছিল হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু হচ্ছে জি এম বাই আর প্লাস আর এর হোল স্কয়ার, ঠিক না? আমরা এটাই শিখছিলাম হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি এম বাই, আমরা শিখছিলাম বোধহয় আর প্লাস এইচ এর হোল স্কয়ার দিয়ে, মনে আছে সবার? হ্যাঁ, আর প্লাস এইচ এর হোল স্কয়ার দিয়ে শিখছিলাম, এখানে জাস্ট আর প্লাস এইচ এর জায়গায় হচ্ছে আর প্লাস আর হয়েছে, ঠিক আছে। আচ্ছা আরো অনেকে আসতেছে, একটু অ্যাডমিট করে নেই। ওকে, এখানে যেটা করছে এরপরে জিএম বাইরে নিছে, আর কমন নিলে দেখো, আর কমন নিলে বলতে পারি এরকম হবে 1 প্লাস আর বাই আর। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। 1 আপনি রুটিন চেঞ্জ করছে ভাইয়া? বুঝি নাই ভাই আপনি কি রুটিন চেঞ্জ করছেন? না না, রুটিন চেঞ্জ করি নাই, আমরা তো বললাম যে এটা আমাদের হচ্ছে সলভ ক্লাস টাইপের হচ্ছে, যার যা প্রবলেম। পার্সোনাল কেয়ার বুঝো, উদ্বাসে জি, পার্সোনাল কেয়ার দেয় না, যে আলাদা করে প্রবলেম দেখায় আসা যায়, তো অনেকটা ওইরকম। যদিও অনেকে আসছে, আমরা এক এক করে সবার প্রশ্নই দেখতে থাকবো। জিএম বাই এখানে দেখো আর প্লাস আর এর হোল স্কয়ার থেকে আর কমন নিলাম, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি জিএম বাই, এখানে এখন স্কয়ারটাকে যদি দুইটাতে স্কয়ার দিয়ে দিই, যেহেতু দুইটা মাল্টিপ্লিকেশন ছিল, তাহলে 1 প্লাস আর বাই আর এর হোল স্কয়ার, এটা লেখা যাবে। বুঝছো অর্পিতা?
হ্যাঁ বুঝছি। এবার এইটাই হচ্ছে তোমাদের এখানে বইতে এই কাজটাই করছে। দেখো তুমি এখানে হচ্ছে আর কমন নিছে, আর কমন নিয়ে ওটাকে আর স্কোয়ার লিখে ফেলছে, 1 প্লাস আর বাই আর হোল স্কোয়ার লিখছে। ঠিক আছে, কেন আর স্কোয়ার লিখছে? কারণ আচ্ছা এর পরের লাইনটা একটু বলে দেই, জিএম কে লিখছে জি আর স্কোয়ার। অর্পিতা বুঝছো? এই যে যে জিএম টা আছে, আমার কার্সার আছে, জিএম সমান সমান জি আর স্কোয়ার যদি লেখো তাহলে আর স্কোয়ার কাটাকাটি যায়, জি থাকবে শুধু। হ্যাঁ, কিন্তু জিএম কে জি আর স্কয়ার কিভাবে লিখবো? আহ তুমি আমাদের ক্লাস করো নাই? এই যে দেখো জি সমান সমান আমরা লিখি হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। তো এখানে আমরা জিএম কে চাইলেই লিখে দিতে পারি হচ্ছে জি আর স্কোয়ার। ও হ্যাঁ বুঝছি। ঠিক আছে, হ্যাঁ ওকে। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা এবার সামারার কাছে চলে যাই। সামারার কি প্রবলেম আছে? বইয়ের কয় নাম্বার পেজে? বইয়ের পেজ 95 এ। সামারা একটু আস্তে কথা বলো, তুমি কথা বললে আমার কান ফাটি যায় একদম। আচ্ছা 95। সামারা কি ইউজ করো? মাইক মানে হেডফোন, ইয়ারফোন। ইয়ারফোন ইউজ করো, এই জন্য একটু আস্তে বললো, একদম মুখের কাছে নিয়ে বলো মনে হয় তুমি। আচ্ছা 95। আমার কথা তো এখন স্পষ্ট শোনা যায় ঠিক না? কারণ আমি এখন হেডসেট ইউজ করি। স্যার দাঁড়াও আমি সামারার কোশ্চেন শুনতেছি। ইসে মানজিলা নাকি? জি স্যার, দেরি হয়ে গেছে, আমি ক্লাস নিতেছিলাম একটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চ্যাপ্টার 3 পেজ 95। 95 না? আচ্ছা তাহলে আর একটু আগে। এই তোমার হুম, এটা তো 95। এটার ফোন নাম্বারটা। You have jumped from a boat with a velocity of 10 meter per second towards the bank. Your mass and the mass of the boat are 50 and 100 kg respectively. In which direction and with what velocity will the boat move? এটা তো খুব ইজি একটা ম্যাথ। চলো আমরা ম্যাথটা করা শুরু করি। সবাই কি কোশ্চেনটা আবার, আচ্ছা এক কাজ করি আমরা, আমাদের সুবিধার্থে একটা কাজ করব। তোমরা আমাকে 1 মিনিট দাও, আমি এটা স্নিপিং টুল দিয়ে মানে ছবি হিসেবে আমাদের পেজে নিয়ে যাই, তাহলে সুবিধা হয়ে যাবে, আমাদের কোশ্চেনটা বারবার দেখতে হবে না। সরি আমাদের একটু সময় লাগতেছে। কপি করা যায় না ভাইয়া? কপি মনে হয় করা যাবে না। না, আমাদের বেশি সময় লাগবে না, সমস্যা নেই। আচ্ছা হয়ে গেছে, আমরা হচ্ছে আচ্ছা তোমরা দেখতে পারতেছো তো না? ওকে ঠিক আছে, চলো তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করা শুরু করি। সাউদা আছো ক্লাসে? জি ভাইয়া আছি। আচ্ছা সো যদি আচ্ছা আরেকটা ম্যাথ কপি হয়ে গিয়েছে। ও ও 4 নাম্বারটা প্রবলেম ছিল, আপনি 3 নাম্বার কপি করে ফেলেছেন। আচ্ছা আচ্ছা তাহলে ফোন নাম্বারটা না, আমার জাস্ট গিভ মি এ সেকেন্ড। ফোন নাম্বারটা এটা তো ঠিক আছে। হ্যাঁ আচ্ছা তো চলো আমরা তাহলে এটা সলভ করা শুরু করি। যেটা বলছে, আমরা যদি একটা বোট আঁকি, ধরো এটা হচ্ছে আমাদের বোট, এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ বলতে পারো ব্যাংক। ঠিক আছে, এই বোটের নিজের যে ম্যাস অফ বোট যদি বলি, ম্যাস অফ বোট হচ্ছে আমাকে বলে দিছে 100 কেজি। আর তুমি হচ্ছে এই এই ডিরেকশনে লাভ দিছো, ব্যাংকের ডিরেকশনে লাভ দিছো, তোমার ওয়েট হচ্ছে ম্যাস অফ বলতে পারো হচ্ছে পার্সন, এটা হচ্ছে 50 কেজি। কত ভেলোসিটিতে লাভ দিছো এটাও দিয়ে দিছে, 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। ইউ জাম্পড ফ্রম এ বোট উইথ এ ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস দ্য ব্যাংক। ঠিক আছে, আচ্ছা এখন কেউ একজন মেসেজ দিতেছে বারবার,
আচ্ছা এটা কি U1 10 মিটার পার সেকেন্ডটা? না, এগুলো সবই হচ্ছে U2। ওকে, তো এগুলা যেটা হচ্ছে আমি বলি যে আমরা তো লিখি হচ্ছে যে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এখন তুমি বলতে পারো যে বিফোর জাম্পিং মোমেন্টাম হচ্ছে সবারই জিরো ছিল, বলা যায় মোমেন্টাম সবারই জিরো, কারণ এই লোকটা তো এই তোমার কি বলে বোটের উপর দাঁড়ায় ছিল, সো বোটটাও রেস্টে ছিল, লোকটাও রেস্টে ছিল, সো বিফোর জাম্পিং সবার মোমেন্টাম হচ্ছে জিরো, ফলে এটাও জিরো বলতে পারো, এটাও জিরো বলতে পারো। আর আচ্ছা আফটার জাম্পিং যেটা হবে সেটা হচ্ছে V1 V2, বুঝছো? আচ্ছা কোয়েশ্চেনে তো ডাইরেক্টলি বলে দেয় না যে বিফোর জাম্পিং এটা 0 ছিল। আহ যদি না বলে দেয় তাহলে তোমাকে ধরে নিতে হবে। নর্মালি একটা ব্যাংকের কাছে এসে যখন তুমি লাফ দিবা তখন তো আসলে বোটটা স্থিরই থাকে, ঠিক না? ওটা তো রেস্টেই আচ্ছা থাকে। তখন তো ম্যাথটা অনেক ইজি। হ্যাঁ, এখন তো ইজি ম্যাথ, এখন তুমি বুঝতেই পারতেছো এটা কি করতে হবে। তোমার ম্যাথ এটাকে যদি পার্সন ধরি, এগুলো হচ্ছে পার্সন, আর এটা যদি বোর্ড ধরি, ঠিক আছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 50 ইন্টু 10 আর প্লাস এটা হচ্ছে বোটের হচ্ছে 100 ইন্টু ভি। সেখানে ভি আচ্ছা 50 নেগেটিভ ইন্টু আছে। 10 মাইনাস না? না, এটাকে তুমি পজিটিভ সাইড ধরলা, এই ডিরেকশনটাকে পজিটিভ ধরলা, তাহলে 10টা পজিটিভ নিবা, ভিটা নেগেটিভ আসবে। দেখো এটা আসবে -500/100, তাহলে -5 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস বোট উইল মুভ অপোজিট ডিরেকশন টু দ্য ব্যাংক, বুঝছো? ব্যাংকের অপোজিট ডিরেকশনে বোট মুভ করবে। ক্লিয়ার? জি। ওকে। আচ্ছা 5 নাম্বারে কয়েকটা কোয়েশ্চেন আছে। লাস্ট কোয়েশ্চেনটা আছে হচ্ছে হোয়াট হ্যাপেন্স ইফ দ্য ফ্লোর ইজ ফ্রিকশনলেস। তো এখানে মানে আচ্ছা, একটা ম্যাথমেটিক্যালি জিনিস কি খেয়াল করছো, ফ্রিকশন পড়ে যে লাভ হইছে, কারণ এই টাইপের কোয়েশ্চেন কিন্তু টেস্ট পেপারে নাই, এগুলা আবার বইতে আছে। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দিয়ে কিন্তু টেস্ট পেপারে ম্যাথ পাওয়া যায় না। আচ্ছা, আমি কি এই পুরোটা করে দিব ফ্রিকশনের ম্যাথটা? হ্যাঁ। আচ্ছা, তাহলে চলো আমরা এই ম্যাথটা নিয়ে যাই। আচ্ছা, আমরা একটা নতুন পেজ খুলি, ওটা বেটার হবে। সবাই দেখতে পারতেছো তো নাকি? আচ্ছা, সো বলছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ অফ এ উডেন পিস, তার মানে মিউ এর ভ্যালু দিয়ে দিছে 0.01। বলছে ইফ দ্য ম্যাস অফ দ্য উডেন পিস ইজ 10 কেজি, ম্যাস হচ্ছে 10 কেজি, হোয়াট ইজ দ্য ফোর্স রিকোয়ার্ড ইন মুভিং ইট? ফোর্স রিকোয়ার্ড টু মুভ, তাহলে ফোর্স রিকোয়ার্ড টু মুভ। এখন আমাকে বলতে পারবা এই যে যে মিউটা দিছে এটা কি মিউ এস মিউ কে নাকি মিউ এস ম্যাক্স? মিউএস ম্যাক্স না? এটা হচ্ছে মিউ এস ম্যাক্স ধরে নিতে হবে, কারণ শুধু মিউ এস ম্যাক্স জানলেই কিন্তু আমরা জানি যে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলে ওটা মুভ করা শুরু করে। মুভ করা শুরু করা মানে কি ইম্পেন্ডিং মোশন না? ইম্পেন্ডিং মোশনে হচ্ছে মিউ এস ম্যাক্স কাজ করে। আরহাম, আমার কথা বুঝতেছো? আরহাম কি বুঝতেছি আছে? ভাই। আচ্ছা, সো এই যে যেটা দিছে এটা যদি নাও বলে দেয় তোমাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে মিউএস ম্যাক্স এর কথা বলতেছে, নাইলে অন্য কোনো ডেটা মিউএস ম্যাক্স না থাকলে কিন্তু বের করতে পারবা না যে হাউ মাচ ফোর্স ইজ রিকোয়ার্ড টু মুভ দ্য অবজেক্ট, বুঝা গেছে? ফলে আমরা বলতে পারি যে এফ রিকোয়ার্ড হবে হচ্ছে মিউ এস ইন্টু আর, তোমাদের যদি মনে থাকে মিউ এস ইন্টু এটা হবে এম জি, তাহলে ভ্যালু গুলা বসায় দাও। 01, এম হচ্ছে কত কেজি? 10 কেজি, জি হচ্ছে 9.8। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার শেষ, যে হাউ মাচ ফোর্স ইজ রিকোয়ার্ড টু মুভ দ্য অবজেক্ট। এখন ইফ এ স্টোন অফ ম্যাস আচ্ছা 100 কেজি ইজ এখানে এই রেজাল্ট যেটা আসবে এটা হচ্ছে বড় হতে হবে না মুভ করানোর জন্য? এখানে তো ইম্পেন্ডিং হ্যাঁ মোশন হ্যাঁ হ্যাঁ, এখানে। বলতে পারো যে এত থেকে বেশি লাগবে ফোর্স, ঠিক আছে? দ্য ফোর্স রিকোয়ার্ড উইল বি হায়ার দেন দিস ভ্যালু। এখানে যে ভ্যালুটা আসবে এটা আসবে সম্ভবত কত আসবে? 0.98 নিউটন। So the force required will be like greater than 0.98. আমরা যেটা বের করলাম এটা আসলে বলতে পারো ইম্পেন্ডিং ম্যাক্সিমাম মোশন। ফ্রিকশন ফোর্স, ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স, ঠিক আছে? অথবা বলতে পারো ফোর্স বিফোর মুভিং, ঠিক আছে? এফএস ম্যাক্স। হ্যাঁ হ্যাঁ।
ওকে, সো এরপরের কোশ্চেনটা কি হবে যে ইফ এ স্টোন অফ ম্যাস 100 kg is kept on the wooden block, what is the force required to move the object? ঠিক আছে, তাহলে এরপরেরটা খুব ইজি। আমাদের যেটা ছিল প্রথমে তো উডেন ছিল, এটা হচ্ছে উড এবং এটার ম্যাস হচ্ছে কত জানি 10 কেজি ছিল। আর এরপরে তুমি একটা স্টোন রেখে দিছো, স্টোন অফ ম্যাস হচ্ছে 100 কেজি। তাহলে আমি বলতে পারি এই ক্ষেত্রে যখন তুমি এফ ওই যে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স বের করবা, ম্যাক্স ফ্রিকশন ফোর্স বলো তো কি চেঞ্জ হবে যখন স্টোনটা রাখলা, কি চেঞ্জ হবে কেউ বলতে পারবা? মাসটা চেঞ্জ হয়ে যাবে। মানে মিউ এস ম্যাক্স ইন্টু আর যেটা, হ্যাঁ মিউ এস ইন্টু আর যেটা, এই আরটা চেঞ্জ হয়ে যাবে। আর হবে হচ্ছে, এবার তুমি বলতে পারো এটা M1 যদি ধরো, এটা যদি M2 ধরো, তাহলে আমরা বলতে পারি দুইজন মিলে এখানে ফোর্স দিছে আর রিঅ্যাকশন হিসেবে পাইছে হচ্ছে M1 প্লাস M2 ইন্টু জি। বুঝতেছি অর্পিতা, বুঝছি কি হলো? হ্যাঁ, মানে টোটাল ম্যাস মানে টোটাল ম্যাসটা ম্যাসটা প্লাস হয়ে নিতে হবে, যাবে। M1 প্লাস M2 ইন্টু হচ্ছে জি। আচ্ছা, আমাদের এখনো কেউ কেউ আসে কেউ কেউ চলে যায়, কি যে হচ্ছে বুঝতেছি না। তাহলে 0.01 ইন্টু এখানে দুটা অ্যাড করলে হচ্ছে 110 ইন্টু 9.8। তাহলে এরপর তো রেজাল্টটা বের করে ফেলতে পারবা। তাহলে ফোর্স রিকোয়ার্ড উইল বি কি বলো তো? উইল বি গ্রেটার দেন দিস ভ্যালু। ঠিক আছে, তোমরা কি খেয়াল করছিলা যে আমি এই টাইপের কোশ্চেন কিন্তু দিছিলাম, ওই যে ডেমো কোশ্চেন দিছি না আমাদের ফেসবুক পেজে, তোমাদের ডেমো কোশ্চেন দিছি, কয়জন প্র্যাকটিস করছো ওই ডেমো কোশ্চেন গুলা? হ্যাঁ, করে ফেলছি, শেষ হয়ে গেছে। আর হাম করছে, আর তোমাদের মধ্যে কেউ করছে? আচ্ছা, কোন ডেমো কোশ্চেন গুলা? হ্যাঁ, তুমি যে বাচ্চা পড়াইতেছিলা, তুমি নিজে স্টুডেন্ট হয়ে এখন আরেক স্টুডেন্টে পড়াইলে এরকমই হবে যে কোন কোশ্চেন গুলা। আচ্ছা হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, বলেন না কোনটা। আচ্ছা আমি তোমাদেরকে ডাইরেক্ট দেখাই ফেলতেছি, একটু অনলাইনে থাকো। আমার তো ভাইয়া জুমে ক্লাস নিতে খুব মজা লাগতেছে, মানে যখন যা খুশি আমি কপি পেস্ট করতেছি, তোমাদেরকে এখন আমি ফেসবুক পেজ দেখাবো। ভাইয়া হ্যাঁ বলো। ওইটা আমি যে অ্যাটাচ করতে পারিনি, যেটা সাবমিট দেওয়া যায় না, আমি একটা ক্যালকুলেটর করে ফেলছি। আমি যখন সাবমিট দিতে গেছি তখন বলে যে ফাইল অ্যাটাচ করা লাগবে। হ্যাঁ আমি ওটা আজকে যে আমি বলতেছি কি করতে হবে তোমাদের, একটু ওয়েট করো। এই যে এই এই যে লিংকটা এই যে সেটা এই যে কি এটা সবাই একটু সেটা কি খেয়াল করো, ইনস্টাগ্রামে দিয়ে দিবেন আপনি? ইনস্টাগ্রামে না, সবাই একটু ফেসবুকে থাকতে হবে ওই সময়। আচ্ছা আমি এক কাজ করব না, ফেসবুকেও দিব না ইনস্টাগ্রামেও দিব, ঠিক আছে? সো হ্যাঁ, আমি ওটা একটু বেটার। বলে দেই পরীক্ষার সিস্টেমটা। গতকাল 10 এর পরীক্ষা হয়েছে, 10 এর ওরা যেটা করছে যে 9টা থেকে 10টা পরীক্ষা হয়েছিল। আজকে তোমাদের যদি আমি 10টা থেকে 10:30 দিই, সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নেই ভাইয়া। না কারণ না, সমস্যা অনেকের নাই। নামাজ শেষ হইতে হইতে 10টা বাজে যায়, বুঝছো? সো আমি 10টা থেকে দিতে চাচ্ছিলাম। সাউদা, 20 ওকে? জি ভাইয়া, চলবে। আচ্ছা, সো ওরা যেভাবে করছিল, এই একটা ফর্ম দিয়ে দিছিলাম, ঠিক তোমাদের দিব 10টার সময়। কোশ্চেনে ওইখানে বলাই থাকবে যে 10:30-এ এক্সাম শেষ করতে হবে, মানে সাবমিট বাটনে হিট করতে হবে তোমার, ঠিক আছে? সো 10টা থেকে 10:30-এর মধ্যে তুমি যে কয়টা কোশ্চেন অ্যান্সার করতে পারো, আমি হয়তো 8-9টা কোশ্চেন দিব সব মিলে, ঠিক আছে? কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন থাকতে পারে যেগুলো কনসেপচুয়াল, হুম, কনসেপচুয়াল, ওর মধ্যে ম্যাথমেটিক্স বলতে পারো বা অ্যানালাইটিক্যাল কোশ্চেন আর কি, ওগুলো 5 মার্কের থাকবে। কিছু ছোট ছোট ম্যাথ থাকবে 5 মার্কের। যদি বড় ম্যাথ থাকে তাহলে ওটার মার্কস আর কি বাড়াই দিতে পারি, টোটাল পয়েন্টে হিসাব হবে, মার্কসে না, পয়েন্টে। এন্ড অফ ইওর এক্সাম তুমি বুঝতে পারবা তুমি কত পয়েন্ট পাইলা, ঠিক আছে? একদম সাথে সাথেই রেজাল্ট পাওয়া যাবে। আরেকটা যেটা, যে এইখানে একটা অপশন থাকবে, আমি তোমাদের একটু দেখাই। কোয়েশ্চেন কি অনেক হার্ড? কোশ্চেন মিডিয়াম হবে, খুব বেশি হার্ড হবে তা না। আমার মনে বুঝতেছি অনেক হার্ড হবে। হ্যাঁ হ্যাঁ, তাই বুঝাই যায় হার্ড। আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? আচ্ছা, হ্যাঁ, কুইজ টেস্টে দেখাই। এই যে যেমন এটা হচ্ছে আমি ওই যে স্যাম্পল কোশ্চেনটা রাখছিলাম, সরি স্যাম্পল কোশ্চেনটা এখানে দেখানো যাচ্ছে না। একদম লাস্টে যেটা থাকবে, লাস্টে তোমাকে বলা হবে যে অ্যাটাচমেন্ট দেওয়ার জন্য, বুঝছো? এই অ্যাটাচমেন্টটা অপশনাল থাকবে। এই অ্যাটাচমেন্টটা তুমি হচ্ছে মানে চেষ্টা করবা যে খাতায় তো করবা প্রবলেমগুলো, ওই রাফ শিটের ছবি
মোবাইলে, এই জন্য মোবাইলে পরীক্ষাটা দেয়া বেস্ট হবে। মোবাইল দিয়ে পরীক্ষা দিবা, অ্যান্সার গুলা দাগাবা, আর মোবাইল দিয়ে ছবিগুলা তুলে লাস্টে অ্যাটাচ করে দিবা। অ্যাটাচ করে দিয়ে তারপরে সাবমিট বাটনে হিট করলে ওটা খুব সুন্দর মতো সাবমিট নিয়ে নিবে, ঠিক আছে? আর যদি এখানে অ্যাটাচ করতে না পারো কোনো কারণে, ইন দ্যাট কেস হচ্ছে আমাকে ফেসবুকে মেসেঞ্জারে, মানে ফিজিক্স ক্লাসরুম যে চ্যানেলটা আছে ওটার মেসেঞ্জারে তোমাদের ইগুলা দিয়ে দিবা, ছবিগুলা দিয়ে দিবা। কোনটা করলে ভালো হয়? এইখানে ছবি দিতে বললে ভালো হয় নাকি মেসেঞ্জারে ছবি দিয়ে দিলে ভালো হয়? এখানে দিলে বেশি ভালো হয়, এখানে দিলে বেশি ভালো হয়, কিন্তু কারো যদি এরর হয় তাহলে মেসেঞ্জার দিতে হবে। হ্যাঁ, কারণ দুই একজনের এরর আসছিল যারা 10 এ ক্লাস করছে গতকাল, ওই অনেকেই আর কি এখানে আপলোড করতে পারতেছিল না কোনো কারণে। আচ্ছা স্যার। হুম, 1 মিনিট দাঁড়াও, সবার কথা একটু শুনে নেই। ওকে। প্রবলেম আছে এখানে, যদি এখানেও অ্যাটাচ করতে পারো অ্যাড ফাইল দিয়ে, ঠিক আছে, জাস্ট ছবিগুলা অ্যাড করে দিবা। আর অথবা যদি এখানে ছবি অ্যাড করতে না পারো তাহলে আমাকে ফেসবুকে মেসেঞ্জারে তোমার নাম, মানে কোন নামে দিচ্ছ আর হচ্ছে ছবিগুলা দিয়ে দিবা, তাহলে হবে। যেমন আরহাম মনে হয় অ্যাটাচ করতে পারো নাই নাকি? না ভাইয়া, ওই যে আমার হচ্ছে গিয়ে এটা সবগুলো আমি ক্যালকুলেটর করে ফেলছিলাম, এই জন্য আমার কিছু করার ছিল না। পরে আমি আচ্ছা, সাবমিট বাটন প্রেস করছি, ও বলছে যে অ্যাটাচ করাই হ্যাঁ, লাগবে। আমি ওইটা পরে আমি গতদিন দিয়ে দিছিলাম যে অ্যাটাচ করতে হবে, বাট আজকে আমি অপশনাল রাখবো অ্যাটাচমেন্টটা, বুঝছো? যদি অ্যাটাচ করাই লাগে তাহলে আমি সমস্যা নাই, আমি ছবি তুলে করে দিতে পারবো। কারণ ওই আধা ঘন্টার মধ্যে 5 মিনিট তুমি ধরে রাখবা যে ছবি টবি তুলে অ্যাটাচ করতে সময় লাগবে, ঠিক আছে? তো এটার জন্য লাস্টে 5 মিনিট আলাদা করে দেওয়া যায় না? হ্যাঁ ভাইয়া। না, এক্সট্রা আলাদা করে দেওয়া যায় না। তাহলে তো 25 মিনিটের একটা অঙ্ক কমায় দেন তাহলে। হ্যাঁ। না না, আচ্ছা আমি 2 মিনিট সময় এক্সট্রা দিতে পারি, সমস্যা নাই। ভাই আপনি এরকম করেন কেন? ছবি তুলে ইয়ে করতে তো 5 মিনিট লাগবে। আচ্ছা দেখা যাক, আমি 35 মিনিট দিব না, সমস্যা নেই। কোশ্চেন আচ্ছা, আরেকটা স্যার। বাড়ায় দিব তাহলে। না। ভাই আপনি এরকম করেন কেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা স্যার, হুম, আপনি বলো। এই মানে স্যাম্পল কোশ্চেনটা দিচ্ছেন আপনি 21 আওয়ার্স আগে, আমি তো 24 আওয়ার্স অনলাইন থাকি না, তাহলে দেখবো কেমনে? এখন একটা জিনিস তোমাকে বুঝতে হবে, আমি তোমাদের যে পরিমাণ মেসেজ পাঠাই আমার মনে হয় না কোনো টিচার তোমার ওই পরিমাণ মেসেজ পাঠায়, ঠিক আছে? এরপরে যদি আমি প্রত্যেকটা আপডেটের জন্য একটা করে মেসেজ পাঠাইতে থাকি তোমাদেরকে, মানে আপনি গার্জিয়ানরা পর্যন্ত। ফেসবুকের সাথে সাথে ইনস্টাগ্রামেও পাঠিয়ে দিন। ইনস্টাগ্রামে? আচ্ছা, চেষ্টা করবো যে আমি ইনস্টাগ্রামেও আপডেট গুলো দিয়ে দেওয়ার, ঠিক আছে? ভাইয়া আচ্ছা, আমি না ফেসবুক পেজে ওই স্যাম্পল কোশ্চেন গুলো পাইনি, আমি ইনস্টায় পেয়েছি। একটু খুঁজলেই পাবা আর কি। আচ্ছা হ্যাঁ, আরহাম কোশ্চেন আছে কোনো? আচ্ছা ভাইয়া ওই এটা কি যে বুঝছো, এটা কারো কোনো সমস্যা আছে কিনা? এটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা পরের কোশ্চেন গুলা নিতে থাকবো। হ্যাঁ আরহাম বলো। হ্যাঁ ভাই, আমি তো আমাদের ইনস্টাগ্রাম গ্রুপে দিয়ে দিছি ডিসক্লেইমার সাইন ভাই এক্সাম এট 9 PM, তো এটা চেঞ্জ করে দিব আবার? হ্যাঁ তুমি 10 PM বলে দাও, 10 থেকে 10:30। আর বিজিএস এক্সামটা আজকে নিব না, ইন দ্যাট কেস বিজিএস টা আমি পরে নিই, বুঝছো? আচ্ছা আচ্ছা হুম। বিজেস নেওয়া লাগবে না। মানজিলা মানে এরকম চিল্লাই লাগে। মিউট করেছিল না। হ্যাঁ ও না, সরি সরি। আমি কিন্তু কিছু রুল অ্যাপ্লাই করব, তারপরে কন্ডাক্ট, মানে তোমাদের আচরণগত ব্যাপার স্যাপার নিয়ে আসবো, কিন্তু ওগুলা আমাকে এরকম হার্ড লাইনে যাইতে বাধ্য করো না। ওকে, সরি বলে। আচ্ছা আনিশা তুমি কি আছো আপু? জি ভাইয়া। তুমি কোনো কমেন্ট করবা? আচ্ছা, তোমাদের কোনো প্রবলেম থাকলে বলতে পারো, নাহলে আমি আবার একটু টপিক দেখাবো কোনো একটা। আচ্ছা বইয়ের ভাইয়া তাহলে বিজিএস এক্সাম কি আজকে হবে না? বিজিএস এক্সাম কি তোমরা দিতে চাও আজকে? মানে অনেকে পড়ে ফেলছে আমি শিওর, বাট আমি ওই যে 10টায় যদি নেই তো সেক্ষেত্রে তো বিজিএস এক্সাম সহ 11টা বেজে যাবে, এখন এত রাত পর্যন্ত তো 11টা অনেক রাত হয়ে যাবে। হ্যাঁ দরকার নেই ভাইয়া। কালকে 10টা থেকে 10:30 দাও বিজিএস। সাউদা কালকে আচ্ছা কালকে পারবো। কালকে কয়টায়? ওই 10টা থেকে 10:30টাই করি, কারণ হচ্ছে অনেকের রাত, নামাজ থাকে, রাত, বুঝছো, রাতে। হ্যাঁ রাত। রাত হ্যাঁ। আচ্ছা অথবা তোমরা আরেকটা টাইম দিতে পারো যে 7:30 থেকে 8টা, ওই টাইমেও দিতে পারো। মানে তখন ইন দ্যাট কেস হচ্ছে না 10টাই ঠিক তারাবির আছে। 10টাই মনে হয় ভালো হয় আমার মনে হয়। 10টাই ঠিক আছে। ইফতারের পর তো ধরো হ্যাঁ কিছুক্ষণ চিত হয়ে শুয়ে বসেই তো সময় চলে যায়। হ্যাঁ আরহাম হ্যাঁ, বলো। সবচেয়ে ভালো হয় দুপুরবেলা দিলে, শুধু দুপুরবেলা কিছুই করার থাকে না।
কেন তোমাদের তো, আমি তো আরো ভাবতেছি যে দুপুরে সব টিচাররা ক্লাস নেয়, এই জন্য আমি ক্লাস দিচ্ছি না। এই যে এখন কাদের জানি ক্লাস চলতেছে হায়ার ম্যাথের। আমাদের আমাদের স্কুলে সকালবেলা ক্লাস নেই, উঠতে অনেক সমস্যা হয়। আচ্ছা আচ্ছা। আর ইসেদের সাউদা তোমাদের অন্যান্য ক্লাসগুলা কখন হচ্ছে? আমাদের অন্য ক্লাসগুলো তো শুক্র শনি 2টা থেকে 5টার মধ্যে শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তোমরা এক কাজ করো তো, তোমাদের রুটিনটা আমাকে একটু ইনস্টাগ্রামে দিয়ে রাখো, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। এখন তো মোটামুটি সবাই একটা রুটিন ফিক্স করছে নাকি? হ্যাঁ, আমি আমার রুটিনটা মেসেঞ্জারে পাঠিয়ে দিব। হ্যাঁ, মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে আমাকে দিয়ে রাখো, তাহলে আমি ওই অনুযায়ী ক্লাসগুলো দিব। আচ্ছা, জিয়াদ স্যারের কাছে পড়ো কেউ আছে তোমাদের মধ্যে? পড়ি। আমি ওরা না জিহাদ স্যারের কাছে আমরা পড়বো। পড়ি। আচ্ছা, জিয়াদ স্যার কি আমরা ক্লাস অফ পড়ি। রাখছে কোনো কারণে? না নাকি না নিচ্ছে? তো। না, ও নিচ্ছে না, তাহলে ক্লাস 10 এর ক্লাস মনে হয় অফ রাখছে উনি। হুম, হুম। উনি কিসে নিচ্ছে, ফেসবুক লাইভে? জুমে। জুমে। জুমে জুমে নিচ্ছে, আচ্ছা আচ্ছা। জিয়াদ স্যার কি আইডিয়ালের? জি ভাই। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। উনি কি Yes, ফিজিক্সও পড়ায় বাই এনি না চান্স? ভাই, জি। আমি জানি না হ্যাঁ, ভাই, ফিজিক্সে আমি পড়ি পড়ায়। না। আচ্ছা আচ্ছা, ফিজিক্সও পড়ায়। না, তোমাদের একজন গার্জিয়ান ফোন দিছিল 9 এর, তো তোমাদের সাথে জয়েন করবে হয়তো নেক্সট ক্লাস থেকে আর কি। তো জিয়াদ স্যারের কাছে আজকে ফিজিক্স পড়তো, আমি আর কি ফিজিক্স যে পড়ায় উনি এটা জানতাম না আর কি। ওকে। আজকেও ভাই সকালবেলা ক্লাস ছিল না জিয়াদ স্যার ও, জিয়াদ স্যার ক্লাস। স্কুলে। আচ্ছা। না, স্কুলে জিয়াদ স্যার ক্লাস 9 এর ফিজিক্সের ব্যাচটা বাদ দিয়ে দিয়েছেন। ও, উনি ফিজিক্সের ব্যাচটা বাদ দিছে, এই জন্য ওই দিক থেকে কিছু পোলাপান আসতেছে। আচ্ছা বুঝছি। আচ্ছা, এমএম এর কি অবস্থা? ও হ্যাঁ, মিল্কি ম্যাডামের কথা অনেকদিন মানে বলা হয় না, শোনা হয় না। কেউ জানো ওনার আপডেট কি? উনি ক্লাস নেয় আমি এটা উনিও জানি। নাকি অনলাইনে ক্লাস নেন। উনি জুমে ক্লাস নেয়, কিন্তু ওই যে 40 মিনিট করে নেয়, 40 কেউ মিনিট কি পর পর লাইন কাটা যায়, আবার নিতে হয় ওনার আর কি। কেউ কি করে? কেন করে তো, ওনার কাছে তো অনেকেই পড়ে মনে হয়, পড়ে না? আমি জানি না। আচ্ছা, তুমি কি পড়তা নাকি মানজিলা? জি স্যার, ক্লাস 6 থেকে 8 ও, পর্যন্ত। তুমি ছাইরে আসছো, তোমারে তো বানাবে না একদম, বুঝছো? আরে তার চোখের মিস সামনেই শিফট যাই না চেঞ্জ করে আমি। ফেলছে। মর্নিং শিফট থেকে আমি সাসপেন্ডেড হয়ে এখানে আসছে। হ্যাঁ, তারপর তো দেখা হচ্ছে তো মাঝে মাঝে। আমি তার সাথে মানে ফার্স্টে তো ভাবছিলাম যায় না ডে শিফটে, তো তার সাথে তো দেখা না হয় জন্য আমি সেকশনই চেঞ্জ করেছি। আচ্ছা, লেটস নট টক অ্যাবাউট, আচ্ছা আর আমরা অন্য কথা বলি। হ্যাঁ, আচ্ছা সামারা আচ্ছা, বলো। চ্যাপ্টার 4 এ আমার বইয়ের আর টেস্ট পেপারের থেকে প্রবলেম ছিল। চ্যাপ্টার 4 এ আচ্ছা, আমরা বইয়ের তাহলে আবার বইয়ের এসে যাই। হ্যাঁ বলো, কয় নম্বর? বইয়ের পেজ 124। 124। তে আছি আমরা, 24। হ্যাঁ বলো। এইটার 4 নাম্বারটা। আচ্ছা, কি বলছে আমরা একটু বলি। The two objects of mass 10 kg, 5 kg are attached to the two sides of a pulley and is kept stationary 5 meter above the ground. আচ্ছা, এটা কি ইনিশিয়াল প্রথম যে ছবিটা আছে, প্রথম ছবিতে দেখাইছে, and is kept stationary 5 meter above the ground. If you release the two objects, then 10 kg mass starts to come down and the 5 kg starts to go up. সেটাই হওয়ার কথা, যেটা হায়ার ম্যাস ওটা হচ্ছে নিচে নামতেছে আর লোয়ার ম্যাসটা উপরে যাচ্ছে। এটাকে বলে পুলি সিস্টেম, ঠিক আছে? এই পুলি সিস্টেম কিন্তু আমাদের অনেক জায়গায় আছে, তোমরা খেয়াল করছো কিনা যে ক্রেন গুলা যে চলে, ক্রেন গুলা কিন্তু এরকম পুলি থাকে একদম মাথার উপরে। এক সাইড দিয়ে তার টান দেয়, তো আরেক সাইডে টান তার উপরে ওঠা শুরু করে, কন্টেইনার এগুলা টেনে ওঠা। ইভেন আমাদের লিফটেও পুলি সিস্টেম আছে, আমাদের লিফট গুলার যে ছাদ থাকে যে মাথার উপর, ওইখানেও পুলি সিস্টেম আছে। আচ্ছা, বলছে when the mass 10 kg has come down by 1 meter, then the mass 5 kg has gone up by 5 meter. What are the velocities of the two masses? তোমরা কি এই ম্যাথটা দেখতে চাও? এটা কিন্তু একটু হায়ার লেভেলের ম্যাথ। হ্যাঁ, দেখবো। এইটার টপিক তোমাদের আসলে কভার করা হয় নাই, ইভেন এটার থিওরি আসলে ওইভাবে নাই, বাট বেসিক মানে জিনিসটা সেম, ওই নিউটনের ল দিয়ে করা লাগে।
তাহলে চলো আমরা এটা এটা দেখা শুরু করি। আচ্ছা দেখা যাচ্ছে তো না কোশ্চেনটা? হ্যালো। হ্যাঁ, দেখা জি ভাইয়া যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে আমি যদি এই পুলিটা আঁকি, ওই পুলিটা এখানে আঁকি, তাহলে দুইটা জিনিস আছে দুই সাইডে। একটা হচ্ছে এখানে হচ্ছে হায়ার ম্যাস বোধ হয়, এখানে হচ্ছে কত 10 কেজি, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে 10 কেজি, 10 কেজি, সরি 10 কেজি, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে M1। আর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এটাকে আমরা নাম দিলাম হচ্ছে ধরো হচ্ছে M2, এটা হচ্ছে 5 কেজি। সো একটা জিনিস আমরা বলতেছিলাম যে এই M1টা হচ্ছে নিচে নামতেছে আর M2টা হচ্ছে উপরে উঠতেছে, ঠিক না? এই যে এখানে যদি দেখো এটা নিচে নামছে, এটা হচ্ছে উপরে উঠছে। আচ্ছা এখন তোমাকে বলছে যে এটা যখন 1 মিটার নিচে নামে তখন এই পয়েন্টে আসার পর তার ভেলোসিটি কত হবে, ইভেন এটার ভেলোসিটি কত হবে। এখন একটা জিনিস একটু মনে রাখবা যে এটা যে নিচের দিকে যে ভেলোসিটি হবে এটার উপরের দিকে ভেলোসিটি আসলে সেম হবে। কেউ কি বলতে পারবা কেন এই 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 অবজেক্টটার নিচের দিকের ভেলোসিটি আর এই অবজেক্টটার উপরের দিকের ভেলোসিটি সেম হবে? কেউ কি বলতে পারবা? কারণ দুইটা তো সেম স্ট্রিং দিয়ে মানে একসাথেই বাঁধা। হ্যাঁ মানে স্ট্রিং আলটিমেটলি তুমি চিন্তা করো তো, এই এই পয়েন্টটা এখানে যে আসছে, এই পয়েন্টটা যে এখানে আসছে যতটুকু নিচে নামছে, আমি কি বলতে পারি যে এই এই ছোট অংশটার স্ট্রিংও ততখানি উপরে উঠছে? কারণ আলটিমেটলি তো একই দড়িতে বাঁধা। তাহলে এই এই দড়িটা যদি নিচের দিকে 1 মিটার যায়, এই দড়িটা উপরের দিকে 1 মিটার যেতে হবে। মেইন কথা এটার যা ডিসপ্লেসমেন্ট হয় এই অংশেরও ডিসপ্লেসমেন্ট সেম হয়, এটার যা ভেলোসিটি হবে এই জন্য ডান সাইডের অংশটার ভেলোসিটিও সেম হবে। কথা বোঝা গেছে? এই আরহাম আমি যেটা বললাম বুঝছো? স্যার আরহাম চলে গেছে। আচ্ছা মানজিলা তুমি কি বুঝছো কি বলছি? যে এই যে ধরো ধরো রেড ব্লকটা যে লাগানো আছে, রেড ব্লকটা যদি 1 সেন্টিমিটার নিচে নামে, এই ব্লু ব্লকটা কিন্তু 1 সেন্টিমিটার উপরে উঠতে হবে। রেড ব্লকটা যদি 10 সেন্টিমিটার নিচে নামে, ব্লু ব্লকটা 10 সেন্টিমিটার উপরে উঠতে হবে, যেহেতু একই স্ট্রিং দিয়ে লাগানো এবং স্ট্রিংটা হচ্ছে একটা ফিক্সড লেন্থে। ফলে আমরা বলতে পারি যে এটার যে ভেলোসিটি হবে এই রাইট হ্যান্ড সাইডেরটার ভেলোসিটিও সেম হইতে হবে। ক্লিয়ার? এই জন্য আমরা হ্যাঁ, আসলে দুইটার ভেলোসিটি বের করব না, আমরা যে কোনো একটার ভেলোসিটি বের করলেই বের হয়ে যাবে। এখন এই যে বের যে হচ্ছে। ভেলোসিটি বের হবে এই ভেলোসিটির ফর্মুলা কি আমরা বলতে পারি? এরকম হইতে পারে যে একটা ফর্মুলা আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as, মনে আছে এরকম একটা ফর্মুলা? এটা হচ্ছে মোশনের 4 নাম্বার ফর্মুলা। এখানে আমরা যেটা করতে পারবো না, সাউদা একটু খেয়াল করো, সাউদা এবং সামারা, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জিএস লিখতে পারবো না বা টোয়াইস জি এইচ লিখতে পারবো না। কেউ কি বলতে পারবা কেন আমি, যদিও এই অবজেক্টটাই যে রেড অবজেক্টটা পড়বে পড়বে তো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আছে সেটার জন্য, কিন্তু কেন আমি এখানে জি লিখতে পারবো না? কারণ এটা একটা পুলিতে পোর্শন আর একটা আর হাত একটা portion তো অংশ চলে তো যাবে উপরের দিকে টান বাকির দিচ্ছে, দিকে। এই ম্যাচটা তো ওকে উপরের দিকে টানতেছে, ফলে যেটা হবে ওর একটা নেট অ্যাক্সেলারেশন হবে, এই জিও থাকবে আবার উপরের দিকেও একটা অ্যাক্সেলারেশন ধরো এ প্রাইম থাকবে, দুইটা মিলে নেট অ্যাক্সেলারেশন কাইন্ড অফ এ হবে। বা বলতে পারো নিচেও একটা ফোর্স আছে F1, উপরেও একটা ফোর্স আছে F2, এই দুইটা মিলে ওর উপর হচ্ছে নেট ফোর্স হবে এবং নেট ফোর্সের জন্য ওর একটা নেট অ্যাক্সেলারেশন, সরি হাঁচি মাচি দিলে এখন ভয় করে। আচ্ছা আমার কথা বোঝা গেছে যে দুইটা ফোর্সই যেহেতু থাকবে এই জন্য ওর একটা নেট অ্যাক্সেলারেশন কাজ করবে, ঠিক আছে? আচ্ছা এটাকে আমরা কিভাবে দেখাইতে পারি? দেখো আমরা ওই 10 কেজি ম্যাচটাকে যদি দেখাই, সবাই একটু খেয়াল করো, 10 কেজি ম্যাচের জন্য আমি কি বলতে পারি, শুধু এই অবজেক্টটা যদি আঁকি, এই অবজেক্টটার জন্য নিচের দিকে M1G পরিমাণ ফোর্স আছে আর উপরের দিকে একটা টেনশন আছে, বলা যায় এই যে যে সুতাটা আছে এই সুতার একটা টেনশন কাজ করবে উপরে, টেনশন মিন্স হচ্ছে ফোর্স, সুতার একটা ফোর্স কাজ করবে। আর আমি যদি ঠিক একইভাবে M2টা দেখাই, M2-র জন্য আমি বলতে পারি নিচের দিকে হচ্ছে M2G কাজ করবে আর উপরের দিকে এই সুতার টেনশনটা কিন্তু সেমই থাকবে, কারণ একই সুতা, একই সুতার তো এক এক জায়গায় এক এক রকম টেনশন থাকবে না। এই পুলিটা যদি ফ্রিকশনলেস হয়ে থাকে তাহলে যেটা হবে এইখানেও টেনশন যা হবে এখানেও সেম পরিমাণ টেনশন কাজ করবে। সামার আমার কথা বোঝা গেছে? হ্যাঁ।
একই যেহেতু সুতা সব জায়গায় টেনশনটা সেম থাকবে। ফলে আমরা এটা হচ্ছে ফার্স্ট অবজেক্টের জন্য আঁকতেছি, এটা হচ্ছে আমরা বলতে পারি রেড অবজেক্টটার জন্য, আর এটা হচ্ছে ব্লু অবজেক্টটার জন্য। এখন আমাকে বলো তো রেড অবজেক্টটা কোন দিকে মুভ করতেছে, উপরে না নিচে? নিচে। নিচে। তাহলে আমি বলতে পারি রেড অবজেক্টের অ্যাক্সেলারেশনটা আমরা ধরে নিতে পারি হচ্ছে নিচের দিকে অ্যাক্সেলারেশন। আর বলো তো ব্লু অবজেক্টটা কোন দিকে অ্যাক্সেলারেট করতেছে? উপরে। উপরে। আচ্ছা, যদি তাই হয়ে থাকে এখন আসো আমরা দুইটার জন্য দুইটা আলাদা আলাদা ফর্মুলা লিখবো। কিরকম ফর্মুলা লিখবো? আমরা কি লিখতে পারি কিনা, ফর রেড অবজেক্ট, এত কঠিন ম্যাথ কিন্তু থাকবে না আজকের পরীক্ষায়, ঠিক আছে? এটা জাস্ট তোমরা দেখতে চাইছো দেখে আমি দেখাইতেছি। ফর রেড অবজেক্ট আমি কি লিখতে পারি, কোন ফোর্সটা বড় বলো তো, M1G বড় নাকি T বড়? M1G বড়। কেমনে বুঝলাম? কারণ মানে এখানে তো M1G অবজেক্টের নিচে নিচের দিকে যাচ্ছে। যেহেতু নিয়ে নিচে যাচ্ছে। অবজেক্ট নিচে অ্যাক্সেলারেট করতেছে, তার মানে নিচের ফোর্সটা বেশি হবে। তাহলে আমরা কি আর লিখতে পারি, সামেশন অফ F ইকুয়াল টু MA, এই ফোর্সটা এইভাবেই কি লিখতে পারি? এই জিনিসটা দেখো তো, সামেশন অফ F হবে হচ্ছে M1G মাইনাস T ইকুয়াল টু লিখতে পারি M1A সামেশন অফ F। তাহলে নিচের ফোর্স মাইনাস উপরের ফোর্স, M1G মাইনাস উপরের ফোর্স হচ্ছে T ইকুয়াল টু M1A। M1 হচ্ছে এটার ম্যাস, ঠিক আছে? আর এটা হচ্ছে M2। সামেশন অফ F ইকুয়াল টু MA লিখছি, বুঝতেছি? এখানে -t করলে M1A কিভাবে আসে? না, সামেশন অফ F হচ্ছে দুইটার সাবট্রাকশন। দেখো M1G হ্যাঁ। যেদিকে, T তো অপোজিট ডিরেকশনে, যখন অপোজিটে থাকে তখন আমরা সাবট্রাকশন করি। এখন কোনটা থেকে কোনটা বাদ দিব, M1G থেকে T নাকি T থেকে M1G? যেহেতু নিচে অবজেক্ট যাচ্ছে তাহলে নিচের ফোর্সটা বেশি, এইজন্য M1G থেকে T বাদ দিচ্ছি। বুঝছি। এই রুদাবা, তুমি একটু আওয়াজ দিও, বুঝতেছো কিনা? আওয়াজ আরো বন্ধ করে দিল। রুদাবা। না, বুঝছি ভাইয়া। আনিশা, তুমি বুঝতেছো? ইয়াশা ভালো আছো আপু? জি ভাইয়া, ভালো আছি। তুমি কি এটা প্রবলেমটা মাঝখান থেকে ঢুকছো নাকি বুঝতে পারতেছো মোটামুটি? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এই ফর্মুলাটা যদি ঠিক লিখে থাকি, ঠিক একইভাবে তাহলে এটাকে আমরা একটু বক্স করে রাখি। ঠিক একইভাবে বলো তো সেকেন্ড অবজেক্টটার জন্য, ব্লু অবজেক্টটার জন্য কি লিখতে পারি? ফর ব্লু অবজেক্ট এটার জন্য কোনটা বড় হবে, টি নাকি M2G বড় হবে? টি বড় হবে, উপরে যাচ্ছে। হ্যাঁ, T আচ্ছা, এটা বড় যেহেতু হবে। উপরে যাচ্ছে তাহলে T মাইনাস M2G ইকুয়াল টু বলতে পারি M2A হবে এখানে, যেহেতু 2 নাম্বার অবজেক্ট তাহলে এটা হয়ে গেল M2। এখন এই দুইটা ইকুয়েশন যদি আমি অ্যাড করি তাহলে কি বুঝতেছো, এই T আর T কাটাকাটি যাবে, কারণ এই ইকুয়েশনে এটা মাইনাস আছে, এই ইকুয়েশনে এটা প্লাস আছে। তাহলে আমি যদি দুইটা অ্যাড করি তাহলে T আর T কাটাকাটি যাবে। যদি এই জায়গাটা একটু মুছে ক্লিন করি, তাহলে দেখো এই জিনিসটাকে কিভাবে লেখা যায় কিনা। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 1 + 2 অ্যাড করে আমরা যেটা পাবো M1G প্লাস M1G মাইনাস M2G ইকুয়াল টু হবে M1A প্লাস M2A। বুঝতেছো, এই T আর T কাটাকাটি চলে যাবে, T আর T কাটাকাটি যাবে, আর যেহেতু এটা মাইনাস M2G ছিল এখানেও মাইনাস M2G হবে। তাহলে এই ইকুয়েশন থেকে দেখো তো আমরা কি লিখতে পারি কিনা, M1 মাইনাস M2 ইন্টু G, G যদি কমন নাও, আর এই সাইডে লেখা যায় M1 প্লাস M2 ইন্টু A, বা A সমান সমান লেখা যায় হচ্ছে M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু G। দেখো তো বুঝো কিনা, জাস্ট M1 প্লাস M2 কে এটা নিচে নিয়ে গেছি। এখন তোমাদের মনে হইতে পারে ভাইয়া এত কাহিনী কেন করলেন, আমরা একটু পরে বুঝতে পারবো যে এত কাহিনী কেন করলাম, ঠিক আছে? এটাতে কি বের হবে এখন বলো তো, আমি যদি ভ্যালুগুলা বসাই, সব ভ্যালুগুলা যদি বসাই, আমি বলতে পারি এই যে অবজেক্টটা যে পড়বে নিচে ওটার অ্যাক্সেলারেশন বের হয়ে যাবে। এটা কি অবজেক্টের অ্যাক্সেলারেশন কি জি হচ্ছে? অ্যান্সার হচ্ছে না, জি হচ্ছে না, এখানে জি এর একটা ফ্র্যাকশন হচ্ছে। ক্লিয়ার? M1 মাইনাস M2 ইন্টু M1 প্লাস M2 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে জি কে। তাহলে আমি যদি ভ্যালুগুলা বসাই দেই 10 মাইনাস 5 আর এর নিচে হবে 10 প্লাস 5 ইন্টু হচ্ছে 9.8, এটা ক্যালকুলেট করি আমরা একটু ক্যালকুলেটরে। 5 ডিভাইডেড বাই 15 ইন্টু হচ্ছে 9.8, তাহলে এটা আসবে 3.27 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কি ক্লিয়ার হয়েছে আনিশা, বুঝছো আপু?
জাস্ট দুইটা অ্যাড করে দিছি, ঠিক না? আচ্ছা আচ্ছা, এখন অ্যাক্সেলারেশন যেহেতু পেয়ে গেছি, তার মানে আমরা এই যে রেড অবজেক্টের অ্যাক্সেলারেশন জানি, এটার নিচের দিকে অ্যাক্সেলারেশন জানি, এটার ইনিশিয়াল ভেলোসিটি আমি কি বলতে পারি এখানে ছিল 0, যখন এই যে দুইটাই একই জায়গায় ছিল ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0। আমরা এখন এর ফাইনাল ভেলোসিটিটা বের করতে চাচ্ছি আফটার কত মিটার যাওয়ার পরে? 1 মিটার যাওয়ার পরে। সো 1 মিটার যাওয়ার পরে ওর যে ভেলোসিটি হবে ওটা কি লেখা যায় v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। বুঝতেছি? এখানে জি হলো না কেন? কারণ ও তো আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিতে পড়তেছে না, তো ফ্রি ফল করে নাই, উপর থেকে একজন টাইনে ধরছিল। ও নেট অ্যাক্সেলারেশন আমরা এই যে দুইটা ইকুয়েশন সলভ করে বের করছি, ওই অ্যাক্সেলারেশনটা এখানে ইউজ করব। ইউ এর ভ্যালু কত বসে দিতে পারি? 0, অ্যাজ দুইটা অবজেক্টই কিন্তু স্থির ছিল। হ্যাঁ, সারা হাসিন হ্যান্ড তুলছো, বলো। তুলে ফেলেছিলাম ভুল করে? হ্যাঁ, সারা ভুলে। আচ্ছা, বুঝতেছো আপু এমনিতে তুমি? হ্যাঁ, বুঝতেছি। আচ্ছা, তাহলে v স্কয়ার ইকুয়াল টু ইউ তো 0 হয়ে গেল, এখানে 2 ইনটু a কত বসানো যায়? 3.27, আর s কত বসানো যায়? 1 মিটার। তাহলে আমরা এখান থেকে ফাইনাল যে ভেলোসিটি যেটা আমাদের বের করতে বলছে আলটিমেটলি, এটা কিন্তু বের হয়ে গেল। অনেক কারো কাজ করা লাগছে, বুঝতেছো তো? 3.27, এটাকে যদি রুট করি, রুট অ্যান্সার, এটার অ্যান্সার আসে হচ্ছে 2.56 মিটার পার 2.56 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো এটাই বের করতে বলছে না যে ইফ ইউ রিলিজ টু অবজেক্টস, এই যে টু অবজেক্টকে যখন রিলিজ করবা ইনিশিয়ালি দুইজনেরই ভেলোসিটি 0 থাকবে, এরপরে এই বড়টা ভেলোসিটি বাড়তে থাকবে নিচের দিকে আর ছোটটার ভেলোসিটি উপরের দিকে বাড়তে থাকবে, যেহেতু যেহেতু হচ্ছে বড়টা নিচে পড়বে নেট অ্যাক্সেলারেশনের জন্য আর ছোটটা উপরে উঠবে নেট অ্যাক্সেলারেশনের জন্য। একটা জিনিস কি বুঝছো, ছোটটার ভেলোসিটিও এই সেমই হবে। আমরা ওই যে বলছিলাম না যে বড়টা নিচে যে ভেলোসিটিতে চলবে ছোটটাও কিন্তু একই ভেলোসিটিতে চলবে, কারণ এই দুটো যেহেতু একই তার দিয়ে কানেক্টেড, তারের তো ডিসপ্লেসমেন্ট একই হচ্ছে। বুঝা গেছে? তাহলে আমরা দেখি কি বলছে, when the mass 10 kg has come down by 1 meter and the mass 5 kg by gone down by 1 meter, what are the velocities of two masses? আমরা two masses এর ভেলোসিটি বের করে ফেলছি না? হ্যাঁ। পারবো তাহলে আমরা? যেমন আমরা পরেরটার চাইলে আমরা পরেরটার ক্যালকুলেশন আলাদাভাবে করতে পারি। কিভাবে করতে পারি একটু দেখো। পরেরটার অ্যাক্সেলারেশনও সেম, ঠিক আছে? পরেরটার অ্যাক্সেলারেশনও সেম। আমরা এই যে পরেরটার জন্য এইভাবে ক্যালকুলেট করতে পারি, v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস, আচ্ছা না সরি, এই সেকেন্ডটার ভেলোসিটি তো আলাদা হবে মনে হচ্ছে, কারণ এটার না না সবই সেম হবে। দেখো এটার ক্যালকুলেশন করো, হ্যাঁ এটার ক্যালকুলেশন করো, সেমই আসবে আলটিমেটলি। এটা 0 আবারও বসাবে, 2a তো কত 3.27ই আসবে, আর s হচ্ছে 1 মিটার, ফলে আলটিমেটলি v এর ভ্যালু সেই 2.56ই আসতেছে, 2.56 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আপওয়ার্ড ভেলোসিটি আর এটা হচ্ছে কি ডাউনওয়ার্ড ভেলোসিটি। এটা হচ্ছে ফর রেড ওয়ান, ফর রেড অবজেক্ট, আর এটা হচ্ছে ফর ব্লু অবজেক্ট। ঠিক আছে, বুঝছি? জি ভাইয়া, বুঝেছি। আচ্ছা, সামারা তো খালি কঠিন কঠিন ম্যাথে যে আটকায় থাকো এবং আমাদের এই কঠিন কঠিন ম্যাথগুলো সলভ করাও, which is good. এবং এখানে কি আবারও আমরা বুঝতেছি যে নিউটনের সেই সেকেন্ড ল যেটা সামেশন অফ f ইকুয়াল টু ma, ওইটার অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখছি না, যে দুইটা অবজেক্টের জন্য আলাদা আলাদা ক্যালকুলেট করা লাগছে, তারপরে দুইটাকে অ্যাড করা লাগছে। তো এই রিলেটেড প্রবলেম আমি দিব, হয়তো ছোট ছোট ম্যাথ থাকবে, এত বড় ম্যাথ থাকবে না। আচ্ছা, আমরা যে ফর্মুলা সামেশন অফ f ইকুয়াল টু m এ ধরেছি, এ তো দুইটার জন্য সেমই ধরলাম। আচ্ছা 1 মিনিট, আমার একটু কথা বলতে হবে, 1 মিনিট একটু। আচ্ছা শেখ মাইশা কেন আসছো? এটা ক্লাস 9 এর ক্লাস চলতেছে। মাইশা, আচ্ছা আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আচ্ছা আমরা আবার ব্যাক করলাম। তোমরা কি তাহলে বুঝতে পারতেছো তো এই পর্যন্ত নাকি?
যা আচ্ছা দেখাইছি। এ তো দুইটার জন্য সেম ধরা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এ সেম হবে। এ তো সেমও হবে যেহেতু হুম, সেম স্ট্রিং। হ্যাঁ এ তো সেমই দিছি আমরা, দেখো ওই সেম ভ্যালুটাই তো বসাইছি এখানেও। 3.27 দুইটার ক্ষেত্রেই বসাইছি। এই জন্য আচ্ছা ভেলোসিটি সেম হবে, ওই যে আগেই আমরা বলছিলাম ভেলোসিটি সেম হবে। আচ্ছা এরকম টেনশনের একটা কোয়েশ্চেন হুম, চ্যাপ্টার 3 এর এক্সারসাইজে আছে 94 পেজে। আচ্ছা দাঁড়াও আমি এটা মুছে ফেলি তাহলে। মানে ওটা আহ, ম্যাথ না, ওটা জাস্ট একটা কোয়েশ্চেন যে বলো। 94 পেজের 2 নাম্বার, 93 পেজের 2 নাম্বার। 93 না? আচ্ছা এটা এটা জি তো 93 as shown in figure 3.21। 3.21 কই? 94 এ। ওরে খাইছে, এই যে এটা। আচ্ছা 3.1 if a sudden pull is applied on the string it will tear, but if it is pulled slowly then the string B will tear। আচ্ছা আচ্ছা এইগুলা এখন না, এটা আপাতত এটা আমাদের দেখা লাগবে না, এগুলা একটু হায়ার ক্লাসের জন্য আমরা রেখে দিই, বুঝছো? এখানে যেটা বলছে যে সাডেন পুল ইউজ করলে, এটা দিয়ে ওই যে অনেক সময় তোমরা দেখছো কিনা জানি না, ছোটবেলায় আমরা করতাম যে ঘুড়ি উড়াইতেছি, ঘুড়ি উড়াইতে থাকলে তুমি যদি ঘুড়িটা কোনো কারণে ধরো যে গাছে বেঁধে গেছে, গাছে বেঁধে যদি যায় তখন তুমি যদি খুব আস্তে আস্তে সুতাটাকে টানো তাহলে একদম ঘুড়ির মাথা থেকে হচ্ছে সুতাটা কেটে যায়। আর তুমি যদি হঠাৎ করে টান দাও তাহলে দেখা যায় যে কোনো জায়গা থেকে কেটে যেতে পারে, ঠিক আছে? সো এটা অনেকটা ওইরকম যে তুমি যদি হঠাৎ করে পুল করো তাহলে দেখবা নিচের থেকে সুতাটা ছিঁড়ে যাবে, আর তুমি যদি ধীরে ধীরে পুল করো তাহলে একদম এই যে উপর থেকে ছিঁড়ে যাবে। এটার ব্যাখ্যাটা আমি তোমাদেরকে আরেকটা ক্লাসে দিব, না আজকের ক্লাসে না, ঠিক আছে? তোমরা আরেকটু ম্যাচিউরড হেড হোক, তারপরে আমরা এগুলা নিয়ে ডিসকাস করব। ওকে সামারা? আচ্ছা ঠিক আছে। আর চ্যাপ্টার 4 এ আমাদের এনার্জি ট্রান্সফরমেশনে এক জায়গায় লেখা আছে যে মাস থেকে এনার্জি ক্রিয়েট করছে ইকুয়ালস টু এমসি স্কয়ার হুম থেকে। হুম হুম তো এইটা বুঝতে পারছি আমরা রিলেশন বিটুইন মাস এন্ড এনার্জি পার্টটা। আচ্ছা এটাও পেজ এটাও 117। হ্যাঁ এটাও আসলে এখন বোঝা লাগবে না, এটা জাস্ট আপাতত জানলেই হবে। 117 না? 117 আচ্ছা এই তো আমরা 117 এ আছি। এটা যেটা এখন জাস্ট এইটুকু জেনে রাখো যে আইনস্টাইনের তো চিন্তা ভাবনা অনেক জটিল ছিল, এবং ক্লাসিক্যাল ফিজিক্সে যা যা বলছে আইনস্টাইন অনেক কিছু নতুন ভাবে বলছে। যেমন আমরা ধরি না যে কোনো অবজেক্টের ম্যাস কনস্ট্যান্ট, নর্মালি আমরা এই যে নিউটনের ফিজিক্স যা ইউজ করতে সব জায়গায় কিন্তু ম্যাস কনস্ট্যান্ট ধরতেছি, বাট আইনস্টাইন বলছে যে কোনো কিছু যদি লাইটের কাছাকাছি ভেলোসিটিতে চলে তাহলে তার ম্যাস চেঞ্জ হয়ে যেতে পারে। কি বলছি বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা আর আইনস্টাইন আচ্ছা একটা ম্যাস কথা বলছে কেমনে যে কনভার্ট? ম্যাসকে আমরা চাইলে যদি এনার্জিতে কনভার্ট করতে পারি, যেমন ইউরেনিয়াম দিয়ে তোমরা জানো যে পাওয়ার প্ল্যান্টে ইউরেনিয়াম হচ্ছে কাইন্ড অফ ফুয়েল হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে? তো এই যে পাওয়ার প্ল্যান্টে যে ইউরেনিয়াম ফুয়েল হিসেবে আছে, এই ইউরেনিয়ামেও যেটা হয় রিঅ্যাকশনের মাধ্যমে ওর ম্যাস কমানো হয়, আর যে ম্যাসটুকু কমলো ওই ম্যাসটুকুকে এনার্জিতে কনভার্ট করা হয় ই ইকুয়াল টু এমসি স্কয়ার ফর্মুলা দিয়ে। এনার্জিতে কনভার্ট কেমনে করে? এটা অটোমেটিক্যালি হয়। এই যে দেখো নিচে একটা রিঅ্যাকশন দিয়ে দিছে তোমাদের, দেখতেছো? এটা দিয়ে বুঝাইতেছে হচ্ছে একটা নিউট্রন, নিউট্রনের নাম শুনছো না? হ্যাঁ। একটা নিউট্রন যায় যদি একটা ইউরেনিয়ামকে হিট করে তাহলে ওই ইউরেনিয়ামটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, ক্রিপ্টন আর বেরিয়াম। তো দেখা গেছে আর আর তিনটা আলাদা ছোট ছোট নিউট্রন পাওয়া যায়। তো লেফট হ্যান্ড সাইডে যা যা আছে, নিউট্রনের যে ম্যাস আছে আর ইউরেনিয়ামের যে ম্যাস আছে, তুমি যখন রাইট হ্যান্ড সাইড প্রডিউস করবা তখন দেখা যাবে ক্রিপ্টন বেরিয়াম আর তিনটা নিউট্রনের ম্যাস এরা সমান হয় না, ইকুয়াল হয় না। লেফট হ্যান্ড সাইডে যে ম্যাস আছে দেখা যাবে রাইট হ্যান্ড সাইডের ম্যাসটা আফটার রিঅ্যাকশন একটু কম পাওয়া যায়। তো এই যে বিজ্ঞানীরা অনেকক্ষণ চিন্তা করছে, অনেকদিন চিন্তা করছে যে এই যে লেফট হ্যান্ড সাইডে যে ম্যাস ছিল রাইট হ্যান্ড সাইডে ম্যাসটা পাইলাম না, ম্যাসটা কই গেল? ওরা আবার এটা দেখছে যে এই রিঅ্যাকশনে প্রচুর এনার্জি ক্রিয়েট হয়, প্রচুর হিট ক্রিয়েট হয়। তখন ওরা আইডিয়া পাইলো যে লেফট হ্যান্ড সাইডে যে আসলে ম্যাস ছিল রাইট হ্যান্ড সাইডে যে ম্যাসটা একটু কমে গেছে, কমে বাকি ম্যাসটুকু কই গেছে? বাকি ম্যাসটুকু আসলে এনার্জিতে কনভার্ট হয়েছে। কোন ফর্মুলা অনুসারে? ই ইকুয়াল টু এমসি স্কয়ার দিয়ে। যেখানে এম হচ্ছে ওই যে যতটুকু ম্যাস তুমি এখানে কম পাইলা রাইট হ্যান্ড সাইডে, ওই ম্যাসটুকু
ইনটু সি স্কয়ার, সি হচ্ছে লাইটের ভেলোসিটি। তুমি যদি এটা মাল্টিপ্লাই করো এম ইনটু সি স্কয়ার দিয়ে আসলে টোটাল কতটুকু ম্যাস থেকে তুমি এনার্জি পাইলা সেটুকু পেয়ে যাবা। সো এগুলাও আসলে তোমাদের এই এসএসসি লেভেলে খুব বেশি আসলে আসবে না, ঠিক আছে? এগুলা জাস্ট আপাতত, বা কেমিস্ট্রিতে হয়তো একটু পড়াইতে পারে ওই আপাতত। 3টা নিউট্রন আবার এসে হিট করবে না, মানে চেইন হ্যাঁ, এটাকে রিঅ্যাকশনের চেইন মতো? রিঅ্যাকশন বলে। এই যে একটা ইউরেনিয়াম থেকে এই যে যে নিউট্রন গুলা গেল, ওগুলা আবার আরো 3টা ইউরেনিয়ামকে ভেঙে ফেলতে পারে, এই জন্য এটা চেইন রিঅ্যাকশন বলি আমরা। তুমি জাস্ট প্রথম ইউরেনিয়ামটাকে হিট করে ভাঙতে পারলে পরের গুলা অটোমেটিক্যালি ভাঙবে, কারণ প্রথম ইউরেনিয়ামটা ভেঙে তো 3টা নিউট্রন তৈরি হয়েছে, ফলে ওইটা আবার আরো কতগুলা ইউরেনিয়ামকে ভাঙতে পারবে। আচ্ছা, 3টা নিউট্রন কি 3টা ইউরেনিয়াম কি ভাঙবে, নাকি 3টা 3টা একসাথে হিট ইউরেনিয়ামকে করবে? ভাঙবে। যেটা করা হয় এটা মানে চেইন রিঅ্যাকশনটাকে কন্ট্রোল করা হয়। আমি জানি না কয়জন তোমরা নেটফ্লিক্সে একটা সিরিজ বের হইছে, কয়জন দেখছো? চেরনোবিলের নাম শুনছো না? আমি দেখছি। হ্যাঁ, চেরনোবিলের যে কাহিনী, চেরনোবিলে তো নিউক্লিয়ার এক্সপ্লোশন হয়েছিল, ঠিক আছে? তো ওখানে হ্যাঁ। একটা কথা বলে যে এই চেইন রিঅ্যাকশনটাকে তুমি যদি কন্ট্রোল ওয়েতে করতে পারো তাহলে হচ্ছে তুমি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালাইতে পারবা। কারণ এই যে একটা নিউট্রন দিয়ে আঘাত করার পর 3টা নিউট্রন যে আবার 3টা ইউরেনিয়ামকে ভাঙবে, ওই 3টা থেকে আবার 9টা নিউট্রন হবে, 9টা যায় 9টা ইউরেনিয়ামকে ভাঙবে। এভাবে যদি চেইন রিঅ্যাকশন কন্টিনিউয়াসলি হইতেই দেওয়া হয় তাহলে যে এনার্জি প্রডিউস করবে ওটা আসলে পৃথিবীর কোনো পাওয়ার প্ল্যান্টই মেইনটেইন করতে পারবে না। এই জন্য এই চেইন রিঅ্যাকশনটাকে আবার কন্ট্রোল করা হয়। কন্ট্রোল করার জন্য বিভিন্ন তোমরা ওই যে রিঅ্যাক্টর ইউজ করে। রিঅ্যাক্টর ইউজ করে, হ্যাঁ, মানে অন্যান্য জিনিসপত্র দিয়ে এই চেইন রিঅ্যাকশনটাকে একটু দমায় রাখা হয়। তুমি যদি আনকন্ট্রোল চেইন রিঅ্যাকশন দাও এটা এত এনার্জি ক্রিয়েট করবে যে এই তোমার নিউক্লিয়ার রিঅ্যাক্টর গুলা এক্সপ্লোড করবে সব, ঠিক আছে? যেটা কিনা হইছিল তোমার ওখানে ওই যে রিঅ্যাক্টর এক্সপ্লোড করে গ্রাফাইট রিঅ্যাক্টর ছড়াই গেছিল। এক্সপ্লোড করছিল, হ্যাঁ, সব গ্রাফাইট মানে সব হাইলি রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ছড়াই গেছিল চেরনোবিলে। যারা দেখো নাই ওটা একটা ভালো ওয়াচ হইতে পারে, যাদের বাসায় নেটফ্লিক্স আছে তোমরা চাইলে চেরনোবিলের ওই এইটা মুভিটা দেখতে পারো, স্যার, সিরিজ। হ্যাঁ মানজিলা বলো। আপনার কাছে নেটফ্লিক্সও আছে? নেটফ্লিক্স কি আছে? আপনার কাছে নেটফ্লিক্সও আছে? হ্যাঁ, ওয়াও। আমি তো চিল লাইফ লিড করি, দেখো না তোমাদের সাথে আমার এই কি বলে জুমে 40 মিনিট পর পর ডিসকানেক্ট হয় না। আমি টাকা পয়সা খরচ করি, বুঝছো? জুমে ডিসকানেক্ট হয় না কেন? কারণ আমি জুমের প্রিমিয়াম ভার্সন ইউজ করি। $15 Wow. মান্থলি $15 খরচ করতে হয়, ঠিক আছে? তো আরে তোমাদের টিচারদের বাবা। বলবা যে টিচারদের যে ক্রেডিট কার্ড দিয়ে, যাদের ক্রেডিট কার্ড এন্ডোর্স করা আছে, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আছে, তারা কিনতে পারবে এটা চাইলেই। আর যদি কোনো টিচার তোমাদের খুব ফেভারিট থাকে, যার ক্লাস খুব ভালো, হ্যাঁ, এবং সে কোনো কারণে পারতেছে না, সে যদি চায় আমার মাধ্যমে ক্রেডিট কার্ড ইউজ করে যদি কিনতে চায়, আমি ওটা ম্যানেজ করে দিতে পারবো, বুঝছো? কিন্তু প্রবলেম কি জানো? প্রবলেম কি না, এটা আসলে করে দিলেও সমস্যার সমাধান হবে না। এই যে মান্থলি যে 1500 টাকা বা 1400 টাকা করে যাবে, এটা উনি আমারে কিভাবে দিবে? এটা একটা প্যারা না? এই জন্য নিজের ক্রেডিট কার্ড দিয়ে কেনাটাই বেটার। বাহ, ভালো। আমার অফিস থেকে যেটা করছে আমি তোমাদের বলি, আমার অফিসও খুব মানে কি বলে টেকনোলজিক্যালি অনেক সাউন্ড। এই জন্য অফিসের থেকে আগেই মানে 1 মাস আগে যে ছুটি দিছে, 1 মাসের উপরে হয়ে গেছে ইনফ্যাক্ট, ছুটি দেওয়ার সময় মোটামুটি যা যা আমাদেরকে দিয়ে দিছে আমরা বাসা থেকে যাতে কাজ করতে পারি ওই ব্যবস্থা করে দিছে, ঠিক আছে? হ্যাঁ, ডেস্কটপ দিয়ে দেয়, তারপর হেডসেট দিয়ে দেয়। হ্যাঁ, হেডসেটটা আমরা আনতে পারছিলাম না, কিন্তু আমাদের যা যা দরকার মানে নেটওয়ার্ক কানেকশন, কারণ আমাদের কিন্তু যে কেউ আর কি আমাদের মোবাইল ইউজ করতে পারে না, আমাদের কম্পিউটার ইউজ করতে পারে না, আমাদের কার্ড পাঞ্চ করে হচ্ছে কম্পিউটার ইউজ করতে হয়। তো যেহেতু আমরা ওই হেডফোন আনতে পারি নাই, আমাদেরকে আবার পরবর্তীতে $100 দিছে, যে এই $100 দিয়ে তোমরা বাসা থেকে নিজেরা কেনাকাটা করে নিও। আমি একটা হেডসেট কিনছি 4200 টাকা দিয়ে। তো এটা কেনার পরে কি আবার ফেরত দিয়ে দিতে হবে? $100? না, ফেরত দিতে হবে না, এটা আমার জন্যই। $100? $100, হ্যাঁ, মানে 8400 টাকা। বাহ। আচ্ছা, চ্যাপ্টার 4 এর টেস্ট পেপারে কিছু প্রবলেম ছিল। হ্যাঁ, তাহলে চলো আমরা টেস্ট পেপার কেমনে দেখবো। আচ্ছা, টেস্ট পেপার আমার কাছে আছে, সলিউশনটা আছে। হ্যাঁ, আমি সলিউশনও দাগিয়ে রেখেছি, কোয়েশ্চেনও দাগিয়ে রেখেছি। আচ্ছা আমি বলো। কি সলিউশনেরটা বলবো? হ্যাঁ বলো। আচ্ছা তুমি একাই বলবা, অন্য কেউ কি কোনো প্রবলেম আছে? আমরা একটু অন্যদের প্রবলেম গুলো শুনতাম। সামারের সাথে আমার সোর্স মিস হয়ে গেছে, আমার মাথায় কোনো কোশ্চেন আসতেছে না, ও সমানে কোশ্চেন করে যাচ্ছে। আচ্ছা, আর অন্য কেউ কোনো কোয়েশ্চেন আনছো? লামিয়া মেহরিন আছো? আমার কথা শোনা যাচ্ছে?
জি স্যার। তোমার কোনো প্রবলেম আছে এই 2 চ্যাপ্টারের উপরে? আজকে তো এক্সাম আছে 10টার সময় হবে। 10টায়? হ্যাঁ, মানে 9টায় নেওয়ার কথা ছিল তো 10টা থেকে 10:30 হবে, যে নামাজ আছে তো অনেকেই নামাজ পড়তে থাকবে। ও আচ্ছা। প্রবলেম নাই তো 10টায়? না ওরকম তেমন ইয়ে নেই। তুমি কি কোনো স্পেসিফিক প্রবলেম আনছো নাকি? না আমি তো জানতাম না যে এখন যে ক্লাস হবে। আচ্ছা, হুট করে দিছি, আমাদেরও প্ল্যান ছিল না। ওই যে আমরা ইসে থেকে আমি খেয়াল করেছি হুম। মেসেজ। ইয়াশা, তোমার কোনো প্রবলেম আছে? না ভাইয়া নাই। অর্পা, ওয়াফিয়া, সাদিকার কোনো প্রবলেম আছে? ঘুমায় গেছে মনে হয়, আমি শিওর। হেডফোন একটা কানে দিয়ে ঘুমায় পড়ছে। আচ্ছা, তাহলে চলো আমরা যেহেতু সামারা বলতেছে কোয়েশ্চেন গুলা, আমরা ওগুলা নিয়ে ডিসকাস করতে থাকি। সামারা বলো, কত নম্বর পেজ, কত নম্বর প্রবলেম? টেস্ট পেপারে অ্যান্সার পেপারের পেজ নাম্বার 52 এর 9 আর 10 এর ডি, আবার 53 এর 12 এর ডি, আর 54 এর 14 এর সি। এই দাঁড়াও আসতে, পেজ নাম্বার কত? 52? 52। আচ্ছা, 51, 52 এর 9 নাকি? হ্যাঁ 9 এর ডি। 9 এর ডি, ওকে। আচ্ছা, তাহলে আমরা এটা দিয়ে শুরু করি আগে। কয়টা প্রবলেম? 3টা? 4টা। আল্লাহ, তাহলে চলো আমরা, সমস্যা নাই, বাকিরাও দেখতে থাকো, ঠিক আছে? প্রবলেম সলভ করা হয়ে যাক। আর এই টাইমে তো ভাইয়া আমি, অ্যাসাইনমেন্টের সলিউশন দিবে না? হ্যাঁ, অ্যাসাইনমেন্টের সলিউশন করব আমরা। এই যে সামারার প্রবলেমগুলো দেখে আমরা অ্যাসাইনমেন্টে চলে যাবো না তাহলে, ঠিক আছে? হ্যাঁ। ওকে, আঞ্জুম জয়েন করতেছে, ওকে। সো চলো তাহলে আমরা শুরু করি। এটা হচ্ছে টেস্ট পেপার, এটা হচ্ছে সলভ শিট, সলভ মানে সলভের যে অংশটুকু আছে, সলভ পেপার আসলে। পেজ নাম্বার 52। তোমাদের কাছে যদি নতুন টেস্ট পেপার থাকে ভালো, আর কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 9। এটা হচ্ছে টেস্ট পেপার কি ক্লাসিকের না? পাঞ্জেরি। হুম। আচ্ছা, সো চলো আমরা দেখি কি বলছে, যে এ টয় কার অফ ম্যাস 250 গ্রাম ইজ জেনারেটেড বাই অ্যান ইঞ্জিন। জেনারেটেড, ইংলিশের যে অবস্থা, মানে এটা হচ্ছে একটা টয় কার 250 গ্রামের, এটা ran by an engine of 5 joule energy. At first trail it continues with 4 meter per second uniform velocity, and in second trail it starts from rest with uniform acceleration and travels. আচ্ছা, এটা তো খুবই কমপ্লিকেটেড প্রবলেম মনে হচ্ছে, আমরা একটু লিখি কি বলছে। A toy car of mass 250 গ্রাম, এটা ঢাকা বোর্ড, এটা কি ঢাকা বোর্ড না, দিনাজপুর বোর্ডে আসছিল। 250 গ্রাম is কোন বছরের? 2017, 17। ran by an engine of 5 joule energy at first trail it continues. এরপর থেকে তোমরা তোমাদের প্রবলেম গুলো আরো আগে বলে দিলা। ধরো আমি একটা কাজ করব, যে ছবি তুলে তুলে একবারে নিয়ে আসবো কম্পিউটারে, তাহলে সুবিধা, এই লিখতে গেলে খুব প্যারা। ইট continues with 4 meter per second uniform velocity, and in second trail it continues with acha, it starts from rest with uniform acceleration 1 meter per second square, and travels 8 meter distance.
আচ্ছা, সো সি নাম্বার কোয়েশ্চেন কি বলছে আমি একটু পড়ি। সি নাম্বার বলছে হচ্ছে ডিটারমাইন দ্য রিকোয়ার্ড টাইম টু ট্রাভেল দ্য ডিস্টেন্স ইন দ্য সেকেন্ড ট্রেল মেনশনড ইন দ্য অ্যাবভ স্টেম। এই যে 8 মিটার ডিস্টেন্স 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন যে গেছে, এটার জন্য টাইম কতটুকু লাগছে, টাইম ইন সেকেন্ড ট্রেল, এটা বের করতে বলছে। আর ডি নাম্বার কোয়েশ্চেন বের করতে বলছে হচ্ছে ইজ দেয়ার এনি চেঞ্জ অফ এফিসিয়েন্সি অফ দ্য টয় কার ইন বোথ ট্রেলস, is there any change in efficiency in two trails? হাতের লেখা একটু বাজে হচ্ছে। আচ্ছা, আমরা 1 নাম্বার কোয়েশ্চেনটা কি আসলে করার দরকার আছে নাকি এটা পারবা? এটা আর সবাই ডিতে প্রবলেম। এটা সবাই পারবা, কারণ এখানে এস দিয়ে দিছে, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, রেস থেকে শুরু করছে, তাহলে ইউ ইকুয়াল টু 0, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে টিটা বের করে ফেলতে পারবো আমরা, ঠিক আছে? সো সি পারবো আমরা। এবার আসলে ডি তে। ডি বলছে ইজ দেয়ার এনি চেঞ্জ ইন এফিসিয়েন্সি ইন টু ট্রেলস, না? আচ্ছা, এই কোয়েশ্চেনটা মনে হচ্ছে পুরোপুরি যে ঠিক আছে আমি তা বলবো না। আচ্ছা, বাট আমরা তাও করতে পারবো, চলো আমরা একটু দেখি। প্রথমটার ক্ষেত্রে আমি কি বলতে পারি যে প্রথম ট্রেল, এটা ধরো ফার্স্ট ট্রেল, ফার্স্ট ট্রেল, ফার্স্ট ট্রেল, এটা যদি হয় ওই টয় কার, এই কারের ভেলোসিটি কত ছিল? ভেলোসিটি ছিল হচ্ছে কই গেল, 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর এটার ম্যাস দেয়া আছে, ম্যাস দেয়া আছে হচ্ছে 250 গ্রাম। তাহলে আমরা কি ওর একটা কাইনেটিক এনার্জি বের করতে পারবো না? যেহেতু ম্যাসও জানি ভেলোসিটিও জানি, পারা যাবে? সারা হাসিন আছো? জি ভাইয়া। যেহেতু ম্যাসও দিছে ভেলোসিটিও দিছে ফার্স্ট ট্রেইলে, তাহলে আমরা ওর কাইনেটিক এনার্জি বের করতে পারবো। তাহলে হাফ এম হচ্ছে 0.25 কেজি ইন্টু ভি হচ্ছে 4 স্কোয়ার। কত আসে দেখো তো ক্যালকুলেট করলে? 2 জুল আসে বোধহয়, 2 জুল, ঠিক আছে? তাহলে এখন দেখো আমি কি বলতে পারি, এই যে 2 জুল যেটা, এটা কি কারটা হচ্ছে ইঞ্জিন দিয়ে চালানোর ফলে এই ভেলোসিটি সে পাইছে, এটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি। তাহলে এটা কি কাইন্ড অফ বলতে পারি ইঞ্জিন দিয়ে যে আউটপুটটা তুমি পাইতেছো, কারণ দেখো তোমাকে কিন্তু বলেই দিছে ইঞ্জিন অফ 5 জুল, ইঞ্জিন অফ 5 জুল মানে হচ্ছে ওর ইনপুট কতটুকু, 5 জুল। 5 জুল হচ্ছে ইঞ্জিনটায় ইনপুট দেয়া হয়, বা তুমি যে পেট্রোল পুরাইতেছো, পেট্রোল পুরায় হচ্ছে 5 জুল এনার্জি পাচ্ছ। নট নেসেসারিলি তুমি যা ইনপুট দিবা পুরোটাই আউটপুট পাবা। আউটপুট কত পাচ্ছ এটা হচ্ছে ওর পারফরমেন্স থেকে পাবো, আমরা বলছিলাম মনে আছে যে আউটপুট পাওয়া যায় অলওয়েজ পারফরমেন্স থেকে। সো পারফরমেন্সটা কি, ফার্স্ট ট্রেইলে যে ও 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলতেছে 250 গ্রাম হয়েও, তো ওইটাই হচ্ছে ওর পারফরমেন্স। তাহলে এখান থেকে কিভাবে বের করা যায়, ম্যাস জানি ভেলোসিটি জানি, তাহলে হাফ এম ভি স্কয়ার থেকে ওর কাইনেটিক এনার্জি বের করে ফেলবো। তাহলে কাইনেটিক আচ্ছা এনার্জি থেকে আমরা বের করে ফেলতে পারতেছি ওর কতটুকু আউটপুট পাচ্ছি। হ্যাঁ সামারা বলো। আচ্ছা, এখানে 5 জুল কি ইনপুট এনার্জি? 5 জুল হচ্ছে ইনপুট এনার্জি, মানে পাওয়ার না, এটা আর হচ্ছে এনার্জি। সাধারণত এফিসিয়েন্সিতে তো আমরা জানতাম পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট। হ্যাঁ পাওয়ার তো দিয়ে করে, এখানে বাট এনার্জি দিয়েও তো করা যায়। আউটপুট বা ইনপুট এটা হচ্ছে মেইন কথা। এটা ওয়ার্ক আউটপুটও হইতে পারে, ওয়ার্ক ইনপুট হইতে পারে, অথবা এনার্জি আউটপুট এনার্জি ইনপুট হইতে পারে, আবার পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট হইতে পারে, যে কোনোটাই হইতে পারে। তাহলে এটা এনার্জি আউট ডিভাইডেড বাই হচ্ছে এনার্জি ইন। কেউ কি বলতে পারবা কেন হইতে পারে এটা? জাস্ট একটা আইডিয়া দেই। তোমরা যে লিখছিলে না পাউড বাই পিন ইনটু 100%, এখন তোমাদের মনে আছে পাওয়ার সমান সমান ছিল ওয়ার্ক বাই টাইম, বুঝতেছো সামারা? পাওয়ার সমান সমান ওয়ার্ক বাই টাইম, তাহলে এটাকে লেখা যায় ওয়ার্ক আউট বাই টাইম ডিভাইডেড বাই ওয়ার্ক ইন বাই টাইম পরে ক্যান্সেল হয়ে 200। যাবে। সো টাইম গুলা ক্যান্সেল হয়ে এটা টিটি ওয়ার্ক বাদ। আউট, হ্যাঁ ওয়ার্ক আউট বাই ওয়ার্ক ইন হবে। ঠিক একইভাবে ওয়ার্ক আর এনার্জি যেহেতু আবার সিমিলার জিনিস, তাহলে এটাকে এনার্জি আউট ডিভাইডেড বাই বলতে পারো এনার্জি ইন।
বুঝছো? জি। তো আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই তাহলে ভ্যালু আসবে হচ্ছে 2/5 ইন্টু 100%, কারণ পার্সেন্টেজে নেই আমরা, এটা হচ্ছে 40% আসবে। ঠিক আছে, আর সেকেন্ডটা যদি আমরা একটু সলভ করতে যাই, আমরা সেকেন্ড ট্রেইলে কি হবে আমরা একটু দেখি। সবাই পর্যন্ত বুঝছি? তাহলে আমি পরেরটাতে যাব। বলছে না যে মানে কম্পেয়ার করতে বলছে এফিসিয়েন্সি দুইটা ট্রেইলের মধ্যে, গাড়িটা যে চলছে দুইটা ট্রেইলে গাড়িটার এফিসিয়েন্সি কি একই রকম ছিল কিনা। এটা হচ্ছে ফার্স্ট ট্রেইলে এফিসিয়েন্সি 5 জুল হচ্ছে ইঞ্জিনের এনার্জি ইনপুট, আর আউটপুট তুমি এখানে কাইনেটিক এনার্জি থেকে বের করলা 2 জুল ছিল। ঠিক আছে, তাহলে আউটপুট বাই ইনপুট থেকে আমরা বের করে ফেললাম। আমি তাহলে এখান থেকে একটু মুছে ফেলি। আচ্ছা, এবার আসো আমরা এইটুকু মুছে ফেলি। সেকেন্ড ট্রেল, ফর সেকেন্ড ট্রেল লিখি। তোমাদের কি এই ইটা আবার দরকার হবে, এই ভিডিওটা দরকার হবে আবার আজকের ক্লাসের? স্যার স্যার আমার লাগবে, আমি তো দেরি করে আসছিলাম, তো ইউটিউবে হ্যাঁ, দিলে ভালো হয়। সাউদা তোমাদের কি লাগবে এই লেকচারটা? কারণ এটা কিন্তু স্যার ফেসবুকে আমার লাইভে লাগবে। পাবা না। আমার তো লাগবে না, আচ্ছা, আমি তো শুরু থেকে গিয়েছিলাম। হুম। স্যার আচ্ছা আমার লাগবে। আচ্ছা, আমি যেটা করব ওই ফেসবুকে সরি ইউটিউবে আপলোড করে তোমাদেরকে লিংকটা দিয়ে দিব। হ্যাঁ, সো এটা রেস্ট্রিক্টেড থাকবে, সবার জন্য না, যারা যারা লিংকটা পাবা তারাই। বিজিএস এর ভিডিওটা কি ইউটিউবে বিজিএস এর আছে? মতো, হ্যাঁ বিজিএস এরটাও ইউটিউবে আছে ওটা আমার কিন্তু। বিজিএস এরটা একটু লাগবে। আচ্ছা, ওইটা তুমি আমাকে নক লিংকটা দিও, কি আমি লিংকটা পাঠিয়ে ইনস্টায় দেবো। দিয়ে দিবেন? হ্যাঁ, ইনস্টাতে দিয়ে দেবো, শুধু যাদের কাছে লিংক থাকবে তারাই ওটা দেখতে পারবে আর কি, বুঝছো? আচ্ছা। আচ্ছা, এবার লিখতে পারি হচ্ছে ইন সেকেন্ড ট্রেইল, সেকেন্ড ট্রেইলে যেটা হয়েছে, গাড়িটার কিন্তু কোনো কনস্ট্যান্ট ভেলোসিটি ছিল না। সেকেন্ড ট্রেইলে কিন্তু ও অ্যাক্সেলারেট করছে, ইউ ছিল 0 আর ও অ্যাক্সেলারেট করছিল 1 মিটার পার সেকেন্ড স্কয়ারে, এবং কতটুকু ডিসটেন্স গেছিল? 8 মিটার। 8 মিটার ডিসটেন্স গেছিল। সো এই ক্ষেত্রে কিন্তু তুমি কাইনেটিক এনার্জি বাইর করে লাভ নাই, কারণ কাইনেটিক এনার্জি ওর অলওয়েজ চেঞ্জ হচ্ছে, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ওর ভেলোসিটি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে এনার্জি যেটুকু দরকার, মানে এনার্জি আউটপুট এটাকে কি বলা যায়? ওয়ার্ক ডান। কারণ আমরা তো জানি ওয়ার্ক আর এনার্জি রিলেটেবল, ঠিক না? ওয়ার্ক থেকে এনার্জি পাই, এনার্জি থেকে আবার ওয়ার্ক করা যায়, লেখা যায় সারা? হ্যাঁ, লেখা যায়। আচ্ছা, এনার্জি আউটপুট যদি ওয়ার্ক ডান হয়, ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, যার মধ্যে 8 মিটারটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট দেয়াই আছে। এখন ফোর্স আবার কিভাবে আমরা পাই? এম এ এস, মনে আছে? ফোর্স ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম এ। তাহলে ফোর্স ইকুয়াল টু বসাই দিলাম এম এ, আর এস থাকলো। এখন আসো প্রত্যেকটার ভ্যালু কিন্তু আমরা চাইলে বসাই দিতে পারি। এম হচ্ছে এই ট্রেইলার এই সরি এই কারটার ম্যাস হচ্ছে 250 গ্রাম, বা আমি বলতে পারি 0.25 কেজি। তাহলে ভ্যালুগুলো যদি আমি বসাই, 0.25 কেজি, এ হচ্ছে অ্যাক্সেলারেশন ছিল 1 আর এস হচ্ছে 8, সো তুমি পাবা হচ্ছে 4 সরি কত জুল পাচ্ছি? 2। এটা কি 2 জুলই আসে নাকি? আবার 2। 2 জুল আসে। তাহলে আমি বলতে পারি এই ক্ষেত্রে ইফিসিয়েন্সি 2। এটা যদি ইফিসিয়েন্সি ফার্স্ট ট্রেইলে ধরো আর ইফিসিয়েন্সি যদি সেকেন্ড ট্রেইলে ধরি, আমি কি বলতে পারি আবারও এনার্জি আউট ডিভাইডেড বাই এনার্জি ইন ইনটু 100%। তাহলে এটা কতই আসতেছে? 2/5 ইনটু 100%, এগেইন কত পার্সেন্ট আসতেছে? 40% আসতেছে। তার মানে সেকেন্ড ট্রেইলেও ওর আসলে এফিসিয়েন্সি 40%। এই ম্যাথটা খুব একটা ভালো ম্যাথ না, ঠিক আছে, খুব একটা গোছানো ম্যাথ না, কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে, যেহেতু বলছে যে সেকেন্ড ট্রেইলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশনে 8 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছে ওই 5 জুল এনার্জি খরচ করে। তো তোমাকে ওইভাবে রিলেট করতে হবে যে 8 মিটার ডিস্টেন্স যাইতে ওর এনার্জি খরচ হয়েছে 2 জুল, তাহলে 5 জুল হচ্ছে ওর ইনপুট আর আউটপুট হচ্ছে তুমি 2 জুল পাচ্ছ, সেভাবে তুমি আসলে এফিসিয়েন্সিটা বের করছো। আচ্ছা। সামারা কি বুঝতে পারছি? তাহলে হ্যাঁ। প্রথমটাতে হচ্ছে এনার্জি বের করছি কাইনেটিক এনার্জি দিয়ে, আর সেকেন্ডটাতে এনার্জি বের করছি ওয়ার্ক ডান দিয়ে। ঠিক আছে সাউদা? জি ভাইয়া। ওকে, তুমি খালি কঠিন কঠিন ম্যাথ দিচ্ছ সামারা, এই এত কঠিন আমি ম্যাথ দিব না কিন্তু পরীক্ষায়, আজকের পরীক্ষায় এগুলা থাকবে হচ্ছে আমরা যখন বড় বড় পরীক্ষা নিব তখন এগুলো আস্তে আস্তে আর একটু কঠিন হবে, প্রথম দিকের পরীক্ষাগুলো একটু ইজি থাকবে। কয়টা কোশ্চেন দিবেন আজকে ওরকম 8-10টার মতো কোশ্চেন থাকবে। এখন কি
অ্যাসাইনমেন্টের সলিউশন দেওয়া হবে? হ্যাঁ, আমরা অ্যাসাইনমেন্টের সলিউশনে যাব। সামারার বোধহয় আরো প্রবলেম আছে। ভাইয়া হ্যাঁ, ভাইয়া আমার একটু প্রবলেম ছিল, আমি তোমাকে মেসেঞ্জারে পাঠিয়েছি, একটু চেক করবা প্লিজ? আচ্ছা আচ্ছা, মেসেঞ্জারে পাঠাইছো না? আচ্ছা, জি এটা কি ইসের মেসেঞ্জারে পাঠাইছো? কোন মেসেঞ্জারে পাঠাইছো? ভাইয়া, ফিজিক্স ভার্চুয়াল ক্লাসরুম। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা সামারা, এরপরে তুমি জানি কি প্রবলেম? সামারার আরেকটা প্রবলেম দেখি আমরা। NAD ওটা পুলির ম্যাথ। পুলির ম্যাথ, পুলির ম্যাথ তাহলে আর না করে, একটা তো করাই দিলামই। মানে পুলির মধ্যে ওখানে আবার এনার্জি কনজারভেশনের ব্যাপার আনছে। আচ্ছা চলো দেখি তাহলে। আজকে সামারা লিডস দ্য ক্লাস। আচ্ছা, দিনাজপুর বোর্ডের এই বছরে হয়েছিল কি? সে ইচ্ছা মতো যা খুশি তাই কোশ্চেন করছে। ঠিক আছে। ঢাকা বোর্ডের মতো ইজি কোশ্চেন হয় না আসলে। এক্স্যাক্টলি, এইটা অনেক বড় কোশ্চেন। সামারা, এই কোশ্চেন তো তুলতে আমার অনেক সময় লেগে যাবে। ছবিটা দেখান। ছবিটা কেমনে তুলবো? আমি তো ডেস্কটপে আছি। ও হ্যাঁ, আর কোনো গাইডটা পাওয়া যাবে মনে হয়, আর টেস্ট পেপারে ক্লাসিক টেস্ট পেপারে আছে। আচ্ছা, আঞ্জুম যে কোশ্চেনটা দিছে আমরা তাহলে ওইটা আগে একটু দেখি। ওটা মনে হয় আগে একটু ইজি কোশ্চেন গুলো সলভ করি। আঞ্জুম, তুমি কোনটা দেখাচ্ছ? এখানে 4টা ছবি পাঠাইছো। ভাইয়া লাস্টের 3টা হচ্ছে কি এমসিকিউ আর ফার্স্টেরটা ক্রিয়েটিভ। আচ্ছা, তাহলে আমরা চলো আঞ্জুমেরটা আগে দেখি, যেহেতু ওটা ও ডাইরেক্ট আমাকে ইসে পাঠাইছে, ছবিতে পাঠাইছে। তুমি ইসে সামারা, তুমিও একটা কাজ করো, ওটার ছবি তুলে মেসেঞ্জারে পাঠায় দাও, তাহলে আমাদের জন্য ইজি হবে। আচ্ছা ঠিক আছে। হুম, তাহলে চলো আঞ্জুমের কোশ্চেনটা তোমরা দেখতে পারতেছো? স্ক্রিন শেয়ার দিছি। আচ্ছা, এই কোশ্চেনটাও আমরা এটা করানো হয়েছিল না? হ্যাঁ, এটা ক্লাসে করিয়েছেন তো? এটাই ছিল 20 and 30 সেকেন্ড পরে। এই কোশ্চেনটাই ছিল? দাঁড়াও, এটা কি ছিল? বলেছেন যে টেস্ট পেপার। না, এটা তো করাই নেই আমার যতদূর মনে পড়ে। চলো তো দেখি। ও এখানে তো রেইন নিয়ে কিছু একটা দিয়ে আছে। রেইন নিয়ে কিছু করানো হচ্ছে? বৃষ্টি লেখা আছে, রেইন প্রেডিকশন আফটার রেইন দিয়ে কোনো কিছু একটা লেখা আছে। আচ্ছা দাঁড়া 1 মিনিট, কোশ্চেনটা চলে আসছে এখানে। আমার স্ক্রিন দেখতে পারতেছো না? এটা না, এসে আঞ্জুম তোমার কোশ্চেন হচ্ছে এটা। অবজার্ভ দ্য স্টেম এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস। দুইটা অবজেক্ট দিয়ে দিছে। ফ্রিকশনাল ফোর্স বিটুইন বডি এন্ড পাথ is 1.5 Newton per kg. So how much is the work to move the body from A to B? From A to B. আচ্ছা, তারপর বলছে if the frictional force of the path becomes, কি লিখছে এটা তো বোঝা যাচ্ছে না, becomes half after raining, then analyze the distance traveled at 20 seconds and 30 seconds after starting the journey. আচ্ছা, তো চলো আমরা এটা একটু দেখি। এটা কি আমি করাইছিলাম তোমাদেরকে? আমার তো মনে পড়ে না। রেইনেরটা করানো হয় না তো? না, এটা করানো হয় না। হ্যাঁ, না, এটা রেইনের ডি নাম্বার করানো হয় না। আমি না এটা না, মনে ডি কমনে করানো হয়নি। আচ্ছা, তো চলো আমরা একটু দেখি তাহলে। আচ্ছা, কি বলছে, কি কি দিয়ে দিছে আমরা একটু দেখি। ভি নট, এটার ইনিশিয়াল ভেলোসিটি দিছে না এটা? হ্যাঁ, সারা হাত তুলছো তুমি? ভাইয়া নামাজের সময় তো শেষ হয়ে যাচ্ছে, নামাজ পড়বো না? হ্যাঁ হ্যাঁ, তুমি নামাজ পড়ে আসো, আমরা অনলাইনে আছি, আমিও নামাজ পড়তে যাবো একটু পর। নামাজের সময় অবশ্য শেষ হয়ে যাচ্ছে। এখন তাহলে কি এটা শেষ করে যাব? এই কোয়েশ্চেনটা শেষ করি তারপরে যাও। আচ্ছা আচ্ছা, আরো দুজন হাত তুলছে, বলো। ভাইয়া ভি নট মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি। ভি নট মানে হচ্ছে ইউ, এটা মনে রাখবা। আচ্ছা, এখানে তুমি 25 নিউটন ফোর্স দিছো, ঠিক না? এটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ভি নট 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ফোর্স হচ্ছে 25 নিউটন। আঞ্জুম বলো।
আচ্ছা 5.5 কেজি লিখে ফেললাম একবারে। 5500 গ্রাম মানে হচ্ছে 5.5 কেজি। আচ্ছা এখন বলছে হাউ মাচ ইজ দ্য ওয়ার্ক টু মুভ দ্য বডি ফ্রম এ টু বি। এ থেকে বি এর ডিস্টেন্স দিয়ে দিছে নাকি? না, এ থেকে বি এর ডিস্টেন্স দেয় নাই, বলছে 30 সেকেন্ডস পরে এটা বি তে চলে আসছে। সো 30 সেকেন্ড সময় লাগছে বি তে যাইতে। এটা হচ্ছে বি পজিশন, এটা হচ্ছে এ পজিশন, বি তে। এখন এই 30 সেকেন্ডস পরে সে আসলে কতটুকু ডিস্টেন্স গেছে, এই ডিস্টেন্সটুকু আমরা বের করতে পারি কিনা আমরা একটু দেখি। কারণ আমাকে যখনই ওয়ার্ক বের করতে হবে, ওয়ার্ক সমান সমান কি বলতো, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স যেটাই বলি। এখানে বলতে পারবা ফোর্স কত ইউজ করব? 25 নিউটন। হ্যাঁ, আর এখানে যে ফ্রিকশনটা আছে এটা কি করব? এটা কি ইউজ করা লাগবে না? তো মনে আছে তোমাদের, আমরা সবসময় ওয়ার্ক বের করি কোনো একটা ফোর্সের রেসপেক্টে, ঠিক আছে? আমরা কিন্তু কখনো নেট ফোর্সের জন্য ওয়ার্ক বের করি না। সো এখানে আমরা ধরে নিলাম যে তুমি যে ফোর্সটা বাইরে থেকে অ্যাপ্লাই করতেছো, এজেন্ট যে ফোর্সটা দিচ্ছে এটাই হচ্ছে সেই ফোর্সের রেসপেক্টে ওয়ার্কটা আমরা বের করতেছি, ঠিক আছে? ফলে এটা 25 হবে, কিন্তু আমরা ডিসটেন্সটা এখনো জানি না, ঠিক আছে? এখানে কিন্তু মনে রাখবো আমরা কখনো নেট ফোর্সের জন্য ওয়ার্ক বের করি না, ঠিক আছে? আমরা তাহলে কোন ফোর্সের জন্য ওয়ার্ক বের করতেছি? ধরলাম অ্যাপ্লাইড ফোর্সের জন্য, যেহেতু কিছু মেনশন করে নাই এই জন্য অ্যাপ্লাইড ফোর্সের জন্য বের করতেছি। আচ্ছা ডিসটেন্সটা আমরা বের করতে পারি হচ্ছে 30 সেকেন্ডসে অ্যাকচুয়ালি কত গেছে এই ফর্মুলা দিয়ে বের করতে পারি না? ইউটি, আচ্ছা ইউটি প্লাস হাফ ইট স্কয়ার দিয়েও তো করা যাবে না। আচ্ছা ফ্রিকশনটা তো শুরু থেকেই ছিল, ঠিক না? কোশ্চেনে যেটা বুঝতেছি আমরা, ফ্রিকশন শুরু থেকেই ছিল, এবং ফ্রিকশন ফোর্স দেখো তো আমরা কি লিখতে পারি কিনা, 1.5 নিউটন পার স্যার কেজি। হ্যাঁ বলো। আচ্ছা 1.5 নিউটন পার কেজি, তো তাহলে টোটাল ফোর্স হবে হচ্ছে 1.5 ইন্টু 5 নিউটন। আঞ্জুম দেখো তো বুঝছো কিনা যে কেন এটাকে আমরা 5.5 দিয়ে মাল্টিপ্লাই করলাম? জি ভাইয়া। 1.5 নিউটন হচ্ছে পার কেজিতে, যেহেতু এই অবজেক্টটার ম্যাস হচ্ছে 5.5 কেজি, তাহলে পুরা ফ্রিকশন ফোর্স হবে হচ্ছে 1.5 ইন্টু 5.5, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো তো কত আসে, আমরা একটু ক্যালকুলেটরে যদি করি। 8.25। 8.25। আচ্ছা ফ্রিকশন ফোর্সটা কিভাবে বের করলাম? এই যে তোমাকে কোশ্চেনে বলে দিছে যে ফ্রিকশন ফোর্স হচ্ছে 1.5 নিউটন পার কেজি। সো অবজেক্টটার ম্যাস হচ্ছে 5.5 কেজি, তাহলে পার কেজিতে 1.5 নিউটন যদি ফ্রিকশন থাকে, 5.5 কেজিতে টোটাল ফ্রিকশন কত হবে? 5.5 ইন্টু 1.5, বুঝতে পেরেছি। বুঝে গেছে? এখন আসো এই অবজেক্টটার উপর আমরা যদি একটু দেখি এটার অ্যাক্সেলারেশন কত হবে, এটা কিভাবে বের করব? এটার একটা অ্যাক্সেলারেশন হচ্ছে না? এই অ্যাক্সেলারেশনটা ইসে আমাকে বলো তো একটু কিভাবে বের করা যায়? অর্পা, সরি অর্পা না, কি জানি সবার নামই তো আমি অর্পিতা বলো, এই অ্যাক্সেলারেশনটা কিভাবে বের করা যাবে? কোনটার? এই যে এই অবজেক্টটা, এই যে গোল অবজেক্টটা, এটার অ্যাক্সেলারেশন কিভাবে বের করব? আচ্ছা আমি কি বলতে পারি এটার অ্যাক্সেলারেশন f ইকুয়াল টু m এ দিয়ে বের করতে হবে, বাট সামেশন অফ f ইকুয়াল টু m এ দিয়ে বের করতে হবে, বলতে পারবা কেন? কারণ এখানে ফ্রিকশন ফোর্স আছে। কারণ দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে এজেন্টের ফোর্স বা তুমি হ্যাঁ, যেটা নেট বাইরে ফোর্স। থেকে দিচ্ছ, এদিকে আছে 25 নিউটন, আর ফ্রিকশন ফোর্স কত কাজ করবে? f এটা হচ্ছে 8.25 8.25। নিউটন। তাহলে আমরা যেটা করব এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স আর ফ্রিকশন ফোর্স, তাহলে সামেশন অফ f হবে হচ্ছে f অ্যাপ্লাইড মাইনাস f ফ্রিকশন ইকুয়াল টু ma। MA। তাহলে আমি যদি ভ্যালুগুলো বসাই, 25 মাইনাস f ফ্রিকশন হচ্ছে 8.25 ইকুয়াল টু m হচ্ছে কত ছিল, 5.5 কেজি ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন চলে আসবে হচ্ছে 25 মাইনাস 8.25 ডিভাইডেড বাই হচ্ছে 5.5, তাহলে ক্যালকুলেট করলে হবে হচ্ছে 3.045। 3.045। কেউ কি বলতে পারবা কেন এই অ্যাক্সেলারেশনটা বের করলাম? কারণ হচ্ছে আমরা যে এই ফর্মুলাটা যদি ইউজ করতে চাই, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার, কারণ আমাদের ডিস্টেন্স দরকার, ডিস্টেন্সের জন্য s বের করা লাগবে যে এই অবজেক্টটা কত দূরে গেছে। তাহলে s টা কিভাবে বের করব? ইউ আমরা জানি, এখন দেখো ইউ জানি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, টাইম হচ্ছে আমরা জানি 30 সেকেন্ডে গেছে এ থেকে বি তে, প্লাস হাফ এ হচ্ছে কত আমরা জানি, কেবল বের করলাম 3.045
3.045 ইন্টু টি স্কোয়ার হচ্ছে 30 স্কোয়ার। তাহলে ক্যালকুলেট করে দেখো তো কত আসে। কেউ ক্যালকুলেটর নিয়ে বসা নাই? 1518 মিটার। 1520 1518। 18 আসছে। হুম। আচ্ছা 1518 মিটার, ঠিক আছে। ওকে, তাহলে যাদের ডিসটেন্স চলে আসছে 1518, তাহলে এখানে জাস্ট ডিসটেন্সে যা 1518টা বসায় দাও, তাহলে আসলে ওয়ার্ক ডানটা পেয়ে যাবো। সো তোমরা ইমাজিন করতেছো 3 মার্কের কোশ্চেনে এরকম একটা কোশ্চেন আসছে যে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ দিয়ে অ্যাক্সেলারেশন বের করলাম, ওই অ্যাক্সেলারেশন দিয়ে ডিসটেন্স বের করলাম, ওই ডিসটেন্স ইউজ করে ওয়ার্ক বের করলাম, ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স। আচ্ছা 1520.25 আসতেছে। হ্যাঁ, আমারও 20 আসছিল। 1520.25। হ্যাঁ ঠিক আছে, ওইটা যাই হোক, ওইটা 20 যদি বসাও তাহলে 20.25 বসালে আসবে রেজাল্ট। তাহলে এটা হচ্ছে ডিসটেন্স আর এটা হচ্ছে ফোর্স, তাহলে এটার ওয়ার্কের ইউনিট হবে হচ্ছে জুল, তাহলে এত জুল হবে। এই আঞ্জুম, তুমি কি বুঝতে পারছো? ম্যাথটা একটু ডিফিকাল্ট, তুমি মানে একটা ডিফিকাল্ট ম্যাথেই আর কি আটকায় গেছো, ঠিক আছে। স্যার আর আমি একটু বলি, এই যে ম্যাথটা যে টিচার দিছে, বুঝছো, এই টিচারের নলেজের অনেক ঘাটতি আছে, আমি শিওর। এই ম্যাথটা এইভাবে দেয়া আসলে ঠিক হয় নাই। আইদার মেনশন করে দেওয়া উচিত ছিল যে কোন ফোর্সের জন্য ওয়ার্কটা বের করতে হবে, যেমন আমরা এখানে এজেন্টের ফোর্সের জন্য বের করছি। হইতে পারতো যে ফ্রিকশন ফোর্সের জন্য ওয়ার্ক কত, ফ্রিকশন ফোর্সের জন্য ওয়ার্ক বের করতে বললে এখানে ফোর্স জাস্ট হচ্ছে 8.25 ইউজ করতে হতো, ডিসটেন্স সেমই থাকতো। আরো অনেক কিছু আছে, এত কিছু বলা যাবে না। এই অঙ্কটা যে কঠিন, এই আমি জানি না টিচার বুঝছে কিনা যে এই ম্যাথটা একটু ডিফিকাল্ট ম্যাথ দিয়ে দিছে। আচ্ছা, আমরা কি ডি নাম্বার সলভ করব? আমাদের নামাজের টাইম হয়ে যাচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে। আঞ্জুম কি ডি তে প্রবলেম পাইছো? হ্যালো আঞ্জুম, ডি তে কি প্রবলেম ছিল? না ভাইয়া, ডি দরকার নাই। আচ্ছা, ডি তো জাস্ট বুঝতেছো যে আমি একটু বলে দেই ডিটা কিভাবে সলভ করবা। হাফ হয়ে যাবে, অর্থাৎ এই যে ফ্রিকশন ফোর্স 8.25 এর জায়গায় এটা হয়ে যাবে 4.125 নিউটন। এরপরে বলছে যে 20 সেকেন্ড এবং 30 সেকেন্ডে সে কতটুকু ডিসটেন্স যাবে, মানে ওই এসটাই বের করবা, এসটা বের করবা, নতুন ভাবে এ বের করবা। এখানে জাস্ট এই যে 25 মাইনাস 8.25 এর জায়গায় জাস্ট এটা হাফ হয়ে যাবে, তাহলে নতুন একটা অ্যাক্সেলারেশন পাবা। ওই অ্যাক্সেলারেশন এখানে বসায় দিবা, একবার 20 সেকেন্ড বসাবা, একবার 30 সেকেন্ড বসাবা, তাইলেই আসলে 20 সেকেন্ড আর 30 সেকেন্ডস এর ডিসটেন্সটা তুমি পেয়ে যাবে। বুঝছিস আমারা? চলে গেছে মনে হয়। জি 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 জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই প্রবলেমটা এখানে রাখি। আমার মনে হয় আজকে দেখানোর মতো আর মানে টাইম নাই। আঞ্জুম, তোমার ওই এমসিকিউ এর অ্যানসার গুলো আমি ইসে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? নামাজের ঠিক পর কি আছে আবার ক্লাস হবে? তুমি কি নামাজের পরেও ক্লাস করতে চাও? আমি তো তেষ্টায় মরে যাইতেছি, সেই 1.5 ঘন্টা ধরে প্যাক 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 করতে আছি। তো অ্যাসাইনমেন্টের সলিউশন কি আজকে হবে না? ও আচ্ছা, অ্যাসাইনমেন্টের সলিউশনটা আমি এক কাজ করি, আমি নামাজ পড়ে আমি এখানে অ্যাসাইনমেন্টের সলিউশন রেকর্ড করে রেকর্ডেডটা আমি ইসে দিয়ে দিচ্ছি, পেজে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কালকে ফেসবুক ওটা পেজে? ডিরেক্ট জুমে করালে হয় না? কালকে? আজকেই তো পরীক্ষা দিবা তোমরা। ও আচ্ছা, হ্যাঁ। সেটাই তো। পরীক্ষা কালকে শিফট করে দিন। না হ্যাঁ, না, কালকে। পরীক্ষা আজকে হবে। পরীক্ষা কালকে শিফট করে নেন প্লিজ। না কালকে। না না, প্লিজ পরীক্ষা ডিসাইডেড অলরেডি, সবাই পড়াশোনা করছে মোটামুটি ভালো মতো। আচ্ছা ঠিক স্যার, আছে। 3টা পরীক্ষা। থাক। আচ্ছা 3টা না, ঠিক আছে, 2টা। তাহলে আল্লাহ হাফেজ। আমি ওইটা না, রেকর্ড আমার করে 3টা অনলাইনে পরীক্ষা। দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা ওখান থেকে দেখে নিও। আঞ্জুম ঠিক ভাইয়া আছে? এমসিকিউটা একটু ভিডিও। হ্যাঁ, এমসিকিউটা তোমাকে আমি সলভ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা আমিও মেসেঞ্জারে আপনাকে আমার প্রবলেমগুলো পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আর আজকে মনে হয় ইফতার করা হবে না। থ্যাংক ইউ। না ইফতার 6:30টায়। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ভাই। আসসালাম।